আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো তোমাদের জন্য কৃষিগুচ্ছের মোস্ট ইম্পর্ট্যান্ট এন্ড রিপিটেড প্রশ্ন উত্তর সাজেশন সাথে টপিক সহ আমি তোমাদেরকে বলে দিব। তো জাস্ট যারা ভিডিওটা দেখতেছো, আমি তোমাদেরকে হাম্বল রিকোয়েস্ট করব, এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবা। এখন কয়টা বাজে যদি আমি তোমাদেরকে একটু দেখাই, রাতের এখন কয়টা বাজে, ভোর কয়টা বাজে তোমরা দেখতে পাচ্ছ 4টা 52। ঠিক আছে, স্টিল এখন 4টা 52। আমি এতক্ষণ ধরে এইখানে যে প্রশ্নগুলো আমি তোমাদেরকে এখন বলবো এগুলোর উত্তরও বলে দিব, এবং এই যে সাজেশনটা এইটা অলরেডি আমি এতক্ষণ তৈরি করছি তোমাদের জন্য। এন্ড জাস্ট এইটা বলি যে যারা আমার এই ভিডিওটা দেখবা, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি ইনশাল্লাহ তোমরা কৃষি গুচ্ছে এই পোর্শনটা, বায়োলজি পোর্শন আমি এখানে আলোচনা করব। সম্ভবত বোটানিটা দেখি কতটুকু হয়, যদি রং হয় তাহলে আমি হচ্ছে এটা বোটানিটাকে আলাদা পার্ট, জুলজিটাকে আলাদা পার্ট, এইভাবে করে আর কি দিব। তো যারা হচ্ছে ভিডিওটা করবা ইনশাল্লাহ এখান থেকে কমন আসবেই, কারণ এখানে শুধু আমি একটা এমসিকিউ না আলোচনা করব না, বরং পুরো ওই টপিকটা আলোচনা করে দিব। কোত্থেকে কোন টপিকটা পড়বা না পড়বা সব বলে দিব, অর্থাৎ A to Z। এবং এখানে আমি যে প্রশ্নগুলো তোমাদেরকে বলবো এগুলো মোস্ট 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 ইম্পর্টেন্ট, এবং এগুলো রিপিট হয়েছে বারবার কৃষি করছে, বুঝছো? তো তোমরা যারা আসো, আমার জাস্ট রিকোয়েস্ট থাকবে এই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখো, ইনশাল্লাহ কমন আসবেই। আর তোমাদেরকে জাস্ট একটা কথা বলি, এখানে যে স্টুডেন্ট গুলো প্রিপারেশন নিচ্ছ, ভাইয়া যেহেতু মেডিকেল নিয়ে কাজ করি, তো আমি জানি ম্যাক্সিমাম স্টুডেন্ট এখন যারা কৃষির জন্য প্রস্তুতি নিচ্ছ তোমরা মেডিকেল ক্যান্ডিডেট ছিল, হয়তো মেডিকেল তোমার টার্গেট ছিল, কিন্তু সামহাও পরিশ্রমের সাথে ভাগ্যের সমন্বয় হয় নাই, এন্ড এর ফলে হয়তো মেডিকেল আসে নাই। দেন যাবি ডি ইউনিট দিলা, যাবি ডি ইউনিট আসে নাই। দেন হচ্ছে তোমরা এখন কৃষির প্রস্তুতি নিচ্ছ, সামনে তোমাদের সিইউ এ ইউনিট, ওইটাও আছে একসাথে। সিইউ এ ইউনিট আগে হয়ে যাবে, তারপর দিন কৃষি। তো ওভারঅল আমি তোমাদের এখন সিচুয়েশনটা আসলে বুঝতেছি, কারণ যেহেতু স্টুডেন্টদেরকে নিয়ে কাজ করি, বুঝি, ওই জায়গায় নিজেকে চিন্তা করি যে আমি ওই জায়গায় থাকলে কি হইতো। তো আমি জাস্ট তোমাদেরকে যদি মানে একটু যদি বলি আর কি, যে কিছুক্ষণ আগে আমি যে এই যে টপিক গুলা, এই যে সাজেশন গুলা বলতেছি, এগুলো আমি মিডিয়া আওয়ার বাই রিয়াদুল ইসলাম টেলিগ্রাম চ্যানেল বা ভার্সিটি আওয়ার বাই রিয়াদুল ইসলাম টেলিগ্রাম চ্যানেল, এই দুইটা চ্যানেলে সবগুলা দিলাম। আমি জাস্ট অবাক হইলাম, একটা স্টুডেন্ট কমেন্ট করছে যে ভাই আপনি যা করতেছেন এইটা নিজের আপন ভাইও করে না। তো এই যে কমেন্টটা, এটা মানে একটা স্টুডেন্ট কখন এই ধরনের কমেন্ট গুলা করে যখন তার খুব প্রয়োজন, সে কোথাও পাচ্ছে না, and হঠাৎ করে মানে একটা মানে একটা ম্যাজিকের মতো কেউ একজন এসে তাকে দিয়ে দিল। তো এইটাই আমি আসলে যখন এরকম কমেন্ট গুলা দেখি আসলে নিজেকে আর ধরে রাখতে পারি না। তো তখন চেষ্টা করি স্টুডেন্টদের জন্য কিছু করার। তো আমি আমার দিক থেকে সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করতেছি। তো জাস্ট তোমাদেরকে বলবো যে এইগুলা অনেক উপকার করবে তোমার। তো তোমরা যারা আসো শেষ পর্যন্ত থাকো, ইনশাল্লাহ ভালো কিছু হবে। আর আমি চাই আমার এই ক্লাস করা প্রতিটা স্টুডেন্ট যেন তার স্বপ্নের ক্যাম্পাসে পৌঁছাতে পারে, এখন যেটা সে টার্গেট করছে। তো যারা শেষ পর্যন্ত থাকবা ইনশাল্লাহ ভালো কিছু অবশ্যই করতে পারবা। তো চলো কথা না বাড়িয়ে শুরু করি। প্রথমত আমি তোমাদেরকে কোয়েশ্চেন যেগুলো বলবো এগুলা মুখে বলবো, বুঝছো? মুখে বলবো, এন্ড আমি হচ্ছে অপশন গুলা বলে উত্তরটা বলে দিব। তো চলো শুরু করি। প্রথমত আমি যদি শুরু করি, তোমরা ভিডিওটা দেখো শেষ পর্যন্ত না টেনে, কোথায় কি করবা না করবা A to Z আমি বলে দিচ্ছি, জাস্ট A to Z সব শেষ এখানে, বায়োলজির A to Z সব শেষ ইনশাল্লাহ। ঠিক আছে, এইটা মাথায় রাখো খালি। তো প্রথমত আমি যদি বলি, প্রথম প্রশ্ন যেটা আমি তোমাদেরকে বলবো যে মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন বোটানির, উদ্ভিদ বিজ্ঞানের জনককে, উদ্ভিদ বিজ্ঞানের জনককে। তো এইটার অপশন ছিল হচ্ছে তোমার ক্যারোলাস লিনিয়াস, অ্যারিস্টটল, থিওফ্রাস্টাস, লিউয়েনহুইক। বুঝছো, 4টা অপশন। তো এইটার আনসার কি? উদ্ভিদ বিজ্ঞানের জনক হচ্ছে থিওফ্রাস্টাস। ঠিক আছে, থিওফ্রাস্টাস। তো এখন চলো আমরা যেহেতু উদ্ভিদ বিজ্ঞানের জনক পড়ছি, তাহলে সেই রিলেটেড এখন তোমরা বুঝতে পারতেছো তাইলে একটা টপিক কি, ইম্পর্টেন্ট একটা টপিক হচ্ছে তোমার জনক। ওকে, তোমরা পারলে প্রয়োজনে এইটা একটা খাতা নিয়ে বসে লিখে ফেলো
যে একটা ইম্পর্টেন্ট টপিক কি জনক। ওকে, তো এরপরে এখন তাহলে জনক রিলেটেড আর কি কি আছে আমরা একটু পড়ে ফেলি ইম্পর্টেন্ট গুলা বলে দিই তোমাদেরকে। আর আমি জাস্ট বলি এই ভিডিওটা আমি চাইলে কিন্তু লাইভে নিতে পারতাম, কিন্তু আমি লাইভ ভিডিও করতেছি না, কারণ লাইভ করলে তোমার কমেন্ট করা এখানে অনেক সময় নষ্ট হইতো। কিন্তু এখন এই ভিডিওটা তোমরা চাইলে কিন্তু এমন হইতে পারে যে 1.5x স্পিডে দেখে ফেলতে পারতেছো, ঠিক আছে? চাইলে কিন্তু 1.5x স্পিডে তোমরা দেখে ফেলতে পারো। তো যেটা বলার যে তাইলে সব জনকের মধ্যে তাইলে উদ্ভিদ বিজ্ঞানের জনককে থিওফ্রাস্টাস। ওকে, থিওফ্রাস্টাস আমি একটু বানানটা লিখে দিই, একটু প্রথম দিকে একটু স্লো আগাচ্ছি, সমস্যা নাই, ইনশাল্লাহ টান দিব, ঠিক আছে? কিন্তু তোমরা জিনিসগুলো বুঝে নাও। থিওফ্রাস্টাস এইটা হলো উদ্ভিদ বিজ্ঞানের জনক, ঠিক আছে? উদ্ভিদ বিজ্ঞানের জনক বা বোটানির জনক থিওফ্রাস্টাস। তাহলে এখন জানতে হবে কি আমাদের প্রাণী বিজ্ঞানের জনককে বা প্রাণীবিদ্যার জনককে এরিস্টটল, ঠিক আছে? প্রাণীবিদ্যা দেখো আমি তোমাদেরকে টেকনিক শিখিয়ে দিই। এরিস্টটল বানানে কি আছে, এ আছে না প্রথম ওয়ার্ড। প্রাণীবিদ্যা, প্রাণী মানে কি অ্যানিমাল, তাই না? তো অ্যানিমাল সায়েন্স বা প্রাণীবিদ্যা যেটাই হোক হোক, তো অ্যানিমাল এ, আর ওইখানে কি তোমার এই এরিস্টটল এ আছে। তাহলে কিন্তু দেখো প্রাণীবিদ্যার জনক এরিস্টটল, ইজিলি বুঝে যেতে পারতেছে, এ দিয়ে মনে রাখা যায়, ঠিক আছে? তারপর হচ্ছে জিন তত্ত্বের জনককে গ্রেগর জোহান মেন্ডেল। তারপর হইতেছে তোমার বিবর্তনের জনক এম্পেডোক্লিস। তারপর হচ্ছে তোমার উদ্ভিদ সারিতত্ত্বের জনককে স্টেফেন হেলস। প্রাণী সারিতত্ত্বের জনককে উইলিয়াম হার্ভে। প্রচুর ইম্পর্টেন্ট এমসিকিউ, প্রচুর ইম্পর্টেন্ট, বুঝছো? তারপর হচ্ছে তোমার জৈব রসায়নের জনককে ফ্রেডরিক ফ্রেডরিক ওলার, ঠিক আছে? বা ফ্রেডরিক বোলার, যেটাই বলবা ওইটাই। টিস্যু কালচারের জনককে মারাত্মক ইম্পর্টেন্ট কি তোমার গটলেব হেবার্টল্যান্ড মনে রাখবে। দেখো হেবার্টল্যান্ড, ল্যান্ড বানান, ল্যান্ড অর্থ কি মাঠ, বুঝায় না? তাহলে এই যে টিস্যু কালচার এগুলো কই করা হয়, মাঠ পর্যায়ে না, এটা মাথায় রাখবা, ঠিক আছে? আমি জাস্ট একটু বলি, আমি এইদিকে তোমাদের দিকে তাকাচ্ছি না, এটার কারণ হচ্ছে আমার আসলে আমার রুমের লাইটিং ব্যবস্থা হচ্ছে ওইরকম লেভেলের ভালো না আর কি। তো আমি আশেপাশের পরিবেশের দিকে তোমাদেরকে খেয়াল না করতে বলবো, আমার কোয়ালিটি, আমার কন্টেন্টের দিকে খেয়াল করো এবং আমার পরিশ্রমের দিকে খেয়াল করো। এইটা করলে বুঝতে পারবো। আমার মুখের দিকে খেয়াল করো যে আমি কি করতেছি। আর আমি যেটা করছি ওই কারণে মোবাইলের লাইটটা অন করে আর কি ভিডিও করতেছি, তো আমি তাকাইতে পারতেছি না, কারণ একদম চোখে পড়তেছে ফ্ল্যাশটা। তো এইটাই আর কি। তো যেটা বললাম যে তোমাদেরকে টিস্যু কালচারের জনক, এই যে টিস্যু কালচার কই করা হয়, মাঠ পর্যায়ে করা হয়, এটাকে হেবার্টল্যান্ড, ঠিক আছে? এগুলো তোমরা আশা করি জানো। মাইক্রোবায়োলজি বা অণুজীব তথ্যের জনককে লুই পাস্তুর। ভাইরোলজির জনককে তোমার স্ট্যানলি, ভাইরোলজির জনক স্ট্যানলি, মনে রাখবে স্ট্যানলি একটা ভাই, স্ট্যানলি আমার ভাই, ঠিক আছে? বিদেশি একজন কেউ স্ট্যানলি হচ্ছে আমার ভাই। তারপরে আরো জেনে নাও গ্যাসের গতিতত্ত্বের জনক, ওই যে কোথায়, এটা ফিজিক্সের পড়া কিন্তু, বার্নৌলি, ঠিক আছে? তারপর হচ্ছে তোমার কোষ বিদ্যার জনক, এটা জানো যে কার্ল পি সোয়ানসন, ঠিক আছে? কোয়ান্টাম তত্ত্বের জনককে ম্যাক্স প্লাঙ্ক। বিগ ব্যাং মডেলের জনক, বিগ ব্যাং, এটাকে জর্জ ল্যামাইটার। জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর জনককে উইলিয়ামসন, ঠিক আছে? জ্যাক উইলিয়ামসন। তেজস্ক্রিয়তার জনককে বলো, খুবই ইম্পর্টেন্ট, ব্যাকরেল, ঠিক আছে? তারপর হচ্ছে তোমার ব্যাকটেরিওলজি এবং প্রোটিওলজি, প্রো মানে কি আদি, ঠিক আছে? ওই আদি জীব, আদি অণুজীব যেগুলো আছে, ঠিক আছে? তো তোমার হচ্ছে এই ব্যাকটেরিওলজি এবং প্রোটোজুলজি, ঠিক আছে? প্রোটোজুলজির জনক অ্যান্টনি বন লিউয়েনহুক। তাহলে দেখো আমি তোমার একটা প্রশ্ন বললাম যে উদ্ভিদ বিজ্ঞানের জনককে, এটা কৃষিতে আসছে, এইটার অপশনে ছিল হচ্ছে ক্যারোলাস লিনিয়াস, এরিস্টটল, লিওয়েনহুক, থিওফ্রাস্টাস। দেখো এখানে লিওয়েনহুকের কথা চলে আসছে, এই যে লাস্ট যে প্রশ্নটা যেটা বললাম, তথ্য তোমাকে দিলাম, ব্যাকটেরিওলজি এবং প্রোটোজোলজির জনককে, এর নাম কি অ্যান্টনি বন লিওয়েনহুক। তাহলে কিন্তু হয়ে গেল, ঠিক আছে? তাহলে একটা প্রশ্নের মধ্যে কতগুলো তথ্য জানাই দিলাম। তো তোমরা জাস্ট এগুলো কি করবা, মনোযোগ দিয়ে এখন শোনো। তোমাদের ধরো 2 দিন পরে পরীক্ষা, 3 দিন পরে পরীক্ষা, 1 দিন পরে পরীক্ষা, হয়তো কেউ কেউ পরীক্ষার আগের রাতে এটা দেখতেছো। তাহলে যেটা বলতেছি যে এটা তুমি জাস্ট শুনলেও তোমার মনে থাকবে এবং ইনশাল্লাহ পরীক্ষা আসলে ভাইয়ার কথা মনে পড়বে তোমার, আমার কথা, আমার চেহারা দেখবে এখানে ভেসে উঠবে। তো এই আর কি। আচ্ছা তাহলে একটা প্রশ্ন গেল। এরপরে হচ্ছে তোমার ফাইভ কিংডম শ্রেণী বিন্যাসের প্রবক্তাকে, ফাইভ কিংডম শ্রেণী বিন্যাসের প্রবক্তাকে, এইটার অপশন হচ্ছে তোমার থিওফ্রাস্টাস, লিনিয়াস, ব্যান্তামোহুকার এবং হুইটেকার। এইটার আনসার হচ্ছে হুইটেকার। আনসার কি? হুইটেকার।
আনসার কি? হুই টেকার। ঠিক আছে, এইটা এইটা ছিল 1 নম্বর প্রশ্ন, এইটা হইতেছে 2 নম্বর প্রশ্ন। ঠিক আছে, হুই টেকার। তারপর হইতেছে এটা গেল। তারপর হচ্ছে তোমার তোমার তারপরে জীবিত কোন কোষে নিউক্লিয়াস থাকে না? ঠিক আছে, ভালো মতো খেয়াল করি। জীবিত কোন কোষে নিউক্লিয়াস থাকে না? তো এটা হইতেছে তোমার প্রশ্ন, অপশন হইতেছে সঙ্গী কোষ, তারপর হচ্ছে ট্রাকিড, হচ্ছে সিবনল বা শিবকোষ, তারপর হইতেছে ভেসেল। ঠিক আছে, 4টা অপশন বললাম, এইটার আনসার কি হবে? সিবনল বা শিবকোষ, পরিণত সিবনল বা শিবকোষ। ঠিক আছে, এরপরে আরেকটা প্রশ্ন বা আরেকটা সাথে তোমাকে বলে দিই যে কোথায় কোথায় আসলে নিউক্লিয়াস থাকে না, নিউক্লিয়াস কই কই থাকে না। এটা আমি তোমাদেরকে 2-1 দিন আগে একটা ইয়া দিছিলাম যে নিউক্লিয়াস বিহীন কি কি আছে, একটা ভিডিওর মধ্যে বলে দিছিলাম, ছোট একটা এমসিকিউ ভিডিও, নিউক্লিয়াস বিহীন। ওইটা কেউ করে থাকলে পারবা, 2 মিনিট নাকি 3 মিনিটের একটা ভিডিও ছিল, নিউক্লিয়াস বিহীন কি কি ছিল। এটা হচ্ছে তোমার আরবিসি ছিল। ঠিক আছে, তারপর একটা হচ্ছে তোমার হচ্ছে সিগনল, সিগনল, দেন হইতেছে আহ আরবিসি, আর হচ্ছে অনুচক্রিকা, আরবিসি আর হচ্ছে অনুচক্রিকা। ঠিক আছে, তো এটা একটা টেকনিক বলছিলাম, অনুচক্রিকা। এটার টেকনিকটা কি ছিল? তোমার হচ্ছে অনু রেড সিতে আহ এরকম অনু রেড সিতে যাই। তো জাস্ট মনে রাখো যে সিগনল, আরবিসি, অনুচক্রিকা, বা তুমি অনু রেড সি, মানে অনু রেড সিতে যাই, অনু ওই লাল সাগরে যাই, লোহিত সাগরে যাই আর কি, এটা মনে রাখবা। অনু রেড সিতে যাই, রেড সিতে যাই, সিতে যাই। তো অনু দিয়ে অনুচক্রিকা, রেড দিয়ে হচ্ছে আরবিসি, আর সি দিয়ে হচ্ছে তোমার কি? সিগনল বা শিবকোষ। ঠিক আছে, তো এইভাবে করে মনে রাখবা। এটা গেল 3 নম্বর প্রশ্ন। ওকে, 1 2 3 গেল। এখন চলো, আচ্ছা এটা একটু লেখা থাকুক, পোলাপাইনের আকর্ষণ বাড়বে, যে এ টু জেড। হ্যাঁ, এ টু জেড শেষ, ইনশাআল্লাহ। এ টু জেড শেষ হবে ইনশাআল্লাহ। আচ্ছা, তাইলে আমি এখানের মধ্যে তোমার কি বললাম যে একটা জনক, জনক বললাম, তারপর হচ্ছে নিউক্লিয়াস বিহীন, কোনটাই নিউক্লিয়াস আছে কোনটাই নিউক্লিয়াস নাই, এই জিনিসটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, প্রয়োজনে লিখে নাও এগুলা, নিউক্লিয়াস বিহীন। শেষ, ইনশাল্লাহ আসলে পারবা অবশ্যই। আচ্ছা, তোমাদেরকে চলো আমি আরো আরো কিছু জিনিস বলে দিই, এগুলো একটু শুনে নাও ভালো মতো। তোমার হইতেছে কোষের আবিষ্কারককে? রবার্ট হুক। ঠিক আছে, তারপর হচ্ছে প্রোটোপ্লাজম বা প্রোটোপ্লাস্টের আবিষ্কারক পারকিনজে। তারপর হচ্ছে তোমার কোষ প্রাচীরের আবিষ্কারককে, এটা লাগবে, রবার্ট হুক। এটাও ঠিক আছে, কোষের আবিষ্কারক রবার্ট হুক, কোষ প্রাচীরেরও রবার্ট হুক। তাহলে নিউক্লিয়াসের আবিষ্কারককে? রবার্ট ব্রাউন। হ্যাঁ, ব্রাউন। ব্রাউনের লাস্টে কি আছে? ন আছে না? এই ন থেকে হইতেছে তোমার কি? নিউক্লিয়াস, মনে রাখবা। ব্রাউনের লাস্টে ন আছে, ন থেকে নিউক্লিয়াস। মাইটোকন্ড্রিয়ার আবিষ্কারকে লাগবে, এটা অবশ্যই। কলিকার, মনে রাখবা কি? কলিকার করছে আবিষ্কার, কোনটাকে আবিষ্কার করছে? মাইটোকন্ড্রিয়াকে। ঠিক আছে, মাইটোকন্ড্রিয়ার আবিষ্কারকে কলিকার। ঠিক আছে, মাইটোকন্ড্রিয়ার আবিষ্কার কলিকার। আর নামকরণ কে করেন? নামকরণ করেন কার্ল ব্যান্ডাই। দেখো নামকরণ, নামকরণ ন আছে না, ওইখান থেকে ওই যে ব্যান্ডা। ঠিক আছে, নামকরণ, মাইটোকন্ড্রিয়ার নামকরণ। নামকরণে কি আছে তোমার? নামকরণ, এই যে নাম, নামকরণ। ঠিক আছে, এই না আছে না, এর নাম হচ্ছে ব্যান্ডা। ঠিক আছে, ব্যান্ডা। এই দেখো দন্তিয়া ন আকার কিন্তু এখানে আছে। ঠিক আছে, তাহলে মাইটোকন্ড্রিয়ার আবিষ্কারককে কলিকার কি করছে? আবিষ্কার। কলিকার করছে আবিষ্কার। আর তোমার হচ্ছে নামকরণ দিছে কে? ব্যান্ডা। নামের সাথে মিল, মানে এখানে ভিতর থেকে তুমি আনসার বাই করতে পারবা। বুঝছো? এটা গেল, এটা খুব ইম্পর্টেন্ট, এটা আসবে ইনশাল্লাহ, কোথাও না কোথাও আসবে। তারপর হচ্ছে তোমার গলগি বডির আবিষ্কারককে? ক্যামিলো গলগি। নামের সাথে মিল আছে। হ্যাঁ, গলগি বডির কিন্তু কিছু ভিন্ন নাম আছে, ডিকটাইওজোম, ইডিওজোম। হ্যাঁ, এইগুলা মনে রাখবো। এখানে হচ্ছে তোমার অপশনে দেওয়া হচ্ছে মানে কোনটি গলগি বডির অপর নাম নয়। ওইগুলো 3টা আছে তোমার, ওই 3টা দিবে। এগুলো হচ্ছে তুমি একটু দেখে নিও বই থেকে। ওই 3টা, যে তোমার ডিকটাইওজোম, ইডিওজোম, তারপরে আরেকটা লাইপোকন্ড্রিয়া, এগুলা দিবে। দেওয়ার পরে আরেকটা অপশনে দিবে কি? যে তোমার এই এটা, এই তোমার গলগি বডির ইয়াটা ওই ক্যামিলো গলগি,
এখন তোমরা বলো ক্যামিলো গলগি কি এই গলগি বডির নাম, অপর নাম? না, কিন্তু কিন্তু অপর নাম না, এটা তো হচ্ছে আবিষ্কারক, আবিষ্কারকের নাম। তাহলে গলগি বডির আবিষ্কারককে ক্যামিলো গলগি, কিন্তু ওই অপর নাম হচ্ছে বাকি তিনটা, এটা মাথায় রাখবা। লাইসোজোমের আবিষ্কারককে আলেকজান্ডার ফ্লেমিং, ওই ল ল মিল আছে, মনে রাখবা শেষ। রাইবোজোম প্যালাডে, জর্জ প্যালাডে, হ্যাঁ, এটা ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে প্লাস্টিড, প্লাস্টিডে দেখো দন্তীয় স আছে না, স আছে, সিম্পার, প্লাস্টিডের আবিষ্কারককে সিম্পার মনে রাখবা, খালি ওই স, হ্যাঁ, এটা মনে রাখলে হয়। আর প্লাজমা মেমব্রেন কার্ল নাগেলি, ঠিক আছে। পারঅক্সিজোম দাদুবে। আচ্ছা ভালো কথা, আরেকটা বলি, লাইসোজোমের ক্ষেত্রেও তুমি হচ্ছে দাদুবে দিবা, ঠিক আছে। যদি দাদুবে না থাকে তাহলে আলেকজান্ডার ফ্লেমিং দিবা। তাহলে মনে রাখবা পারঅক্সিজোম এবং হচ্ছে লাইসোজোম দুইটাই হচ্ছে কে লাইসো দাদুবে। মনে রাখবা কি দিয়ে? দুলাবাই। কি দিয়ে মনে রাখবা? দুলা বাই, ঠিক আছে, দুলা বাই। তো দেখো এই দুই হচ্ছে দুবে, তা দিয়ে হচ্ছে লাইসোজোম, ঠিক আছে। বুঝতে পারছো? ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। তারপরে হইতেছে তোমার আহ জিনের আবিষ্কারক, এটা তো জানবা, মেন্ডেল। হ্যাঁ, তারপর হচ্ছে হ্যাঁ এইটা লাগবে, এইটা লাগবে, এটা আছে, এটা এগ্রিতেও আসছে প্রশ্নটা, যে কৃত্রিম, কৃত্রিম বা জিন বা জেনেটিক কোডের আবিষ্কারককে, ইন্ডিয়ান কিন্তু একজন বিজ্ঞানী, নাম কি বলতো? হরগোবিন্দ খোরানা, হরগোবিন্দ খোরানা, কৃত্রিম জিন বা জেনেটিক কোডের আবিষ্কারক। তারপর হইতেছে তোমার কৃত্রিম জিনের আসবে, মানে এটাই যে কৃত্রিম জিনের আবিষ্কারককে হরগোবিন্দ খুরানা। তারপর জীবিত কোষ পর্যবেক্ষণ করেন কে? লিওয়েন হুক। হ্যাঁ, আর ওইদিকে তো বললাম যে প্লাস্টিড বা ক্লোরোপ্লাস্ট, এগুলা কে বলবা? সিম্পার। এটার সালটা চাইলে মনে রাখতে পারো 1883। আর মনে রাখার এখানে আপাতত কোনো দরকার নাই। তারপর হচ্ছে এখন চলো, এইটাও খুবই ইম্পর্টেন্ট, তুমি যেহেতু কৃষি পরীক্ষা দিতে যাচ্ছ, তোমার এটা খুব 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 লাগবে, সেটা হচ্ছে যে যাবতীয় যত বিদ্যা আছে বা তোমার হচ্ছে জীববিজ্ঞানের যত বিদ্যা, তা একটা কি কি তোমার মানুষের উৎপত্তি এবং বিকাশ সম্বন্ধীয় বিদ্যা, এটার কি বলা হয়? অ্যানথ্রোপোলজি। মানে যত লজি আছে এখন তোমাদেরকে এগুলো বলে দিচ্ছি। অ্যানথ্রোপোলজি, মানুষের উৎপত্তি এবং বিকাশ সম্বন্ধীয়। তো আমি জাস্ট আর অল্প কয়েকটা বলবো, বাকিগুলো কই পাবা এটা আমি বলে দিব তোমাদেরকে। পাখি সম্পর্কিত বিদ্যা, ভেরি ইম্পর্টেন্ট এটা, অর্নিথোলজি, ঠিক আছে, অর্নিথোলজি, পাখি সম্পর্কিত বিদ্যা। তারপরে মনে রাখবা মাছ সম্পর্কিত বিদ্যা, ইকথোইওলজি, ইকথোইওলজি, কি বললাম? ইকথোইওলজি। তারপর হচ্ছে পাখি সম্পর্কিত, ওটা তো গেল, যে পাখি সম্পর্কিত বিদ্যা হচ্ছে অর্নিথোলজি। এখন কথা হইতেছে তোমার পাখি পালন সম্পর্কিত বিদ্যা, একটা হচ্ছে পাখি, জাস্ট পাখি সম্পর্কে, একটা হচ্ছে পাখি পালন সম্পর্কে। পাখি পালন সম্পর্কে বিদ্যার বলা হয় হচ্ছে তোমার এভিকালচার। কি বলা হয়? এভিকালচার। পাখি পালন সম্পর্কিত বিদ্যারে কি বলা হয়? এভিকালচার। তারপর হচ্ছে তোমার আহ ওইদিকে তো মাছ সম্পর্কিত বিদ্যারে কি বলছিলাম? ইকথোলজি। এখন মনে রাখো মাছ চাষ সম্পর্কিত বা চাষ বিষয়ক, মানে মৎস্য চাষ বিষয়ক, মৎস্য চাষ বিষয়ক বিদ্যারে কি বলা হয়? পিসি কালচার। মনে রাখবা আমাদের মাসি পিসি আছে না, পিসি কি করে? মৎস্য চাষ করে, মাছ চাষ করে, পিসি। শেষ। মৌমাছি পালন সম্পর্কিত বিদ্যা, ভাই ভেরি ইম্পর্টেন্ট, এটা আসবে, এপিকালচার। বুঝছো? এটা আসার মতো একটা প্রশ্ন, এপিকালচার যে কোনো পর্যায়ে। এখানে আমার এই ভিডিও যদি কেউ এইচএসসি লেভেলের স্টুডেন্ট দেখে থাকবে, এগুলো তোমার জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে। আচ্ছা আরেকটা বলি, যে মুক্তা চাষ সম্পর্কিত আহ মুক্তা চাষ বিষয়ক বিদ্যা, এটার কি বলা হবে? পেয়ার কালচার বা পার্ল কালচার। হ্যাঁ, পেয়ার কালচার। আমি কক্সবাজার মেডিকেলে থাকি, ওইদিকে কিন্তু কক্সবাজার একটা রিসোর্ট আছে, এটার নাম হচ্ছে পিয়াল বিচ রিসোর্ট, খুবই 5 স্টার আর কি। তোমরা হচ্ছে ইনানি যখন ঘুরতে যাবা, আমি লাস্ট হচ্ছে আমার ভাইয়েরা গেছিল, ওইদিকে গেছিলাম আর কি, ইনানির দিকে, তো এটা ওইদিকে আছে। পিয়ার, পিয়ার মানে মুক্তা, মনে রাখবা, মুক্তা, পিয়ার বা পার্ল, পার্ল কালচার, ঠিক আছে। শেষ। হ্যাঁ, এরপরে হইতেছে আরেকটা বলি, উভচর এবং সরীসৃপ বিষয়ক বিদ্যা। উভচর এবং সরীসৃপ বিষয়ক বিদ্যারে কি বলা হবে? তোমার এটারে বলা হবে হারপেটোলজি। কি বলা হবে? হারপেটোলজি, হারপেটোলজি। শেষ। এরপর হচ্ছে তোমার ঝিনুক চাষ সম্পর্কিত বিদ্যা, এটারে বলা হবে ওয়েস্টার কালচার। ঝিনুক চাষ, ঝিনুক, যে তোমার শামুক ঝিনুক আছে না, ঝিনুক চাষ, ওয়েস্টার কালচার। তাহলে এখানে আরেকটা হচ্ছে আবহাওয়া বিদ্যা, এটার বলা হয় মেটিওরোলজি, মেটিওরোলজি, ঠিক আছে, মেটিওরোলজি। এইগুলো একটু জেনে নাও। আর আর একটু জানো যে ছত্রাক সম্পর্কিত বিদ্যা, ভেরি ইম্পর্টেন্ট, মাইকোলজি। শৈবাল সম্পর্কিত বিদ্যা, ফাইকোলজি। শৈবাল, ফাইকো, আর ছত্রাক, মাইকো, ঠিক আছে। এবার মনে রাখবা কি দিয়ে, যদি মনে না থাকে, জাস্ট মাছ মনে রাখো, মাছ, মাছ, এই যে
কি তোমার ছ দিয়ে হচ্ছে তোমার ছত্রাক, আর ম দিয়ে হচ্ছে মাইকোলজি, ঠিক আছে। আর শৈবালটা হচ্ছে তোমার হচ্ছে ফাইকোলজি। হ্যাঁ, তো মাছের আর একটা ইংলিশ ওয়ার্ড কি বলতো? ফিশ বলে না, মাছটা কি বলে? ফিশ। হ্যাঁ, এটা দিয়ে তুমি হচ্ছে ফিশ। তাইলে এইভাবে মনে রাখবা যে শৈবালটা হচ্ছে তোমার কি ফাইকোলজি, আর ছত্রাক হইতেছে মাইকোলজি। মহাকার মা দিয়ে মাইকোলজি, ছ দিয়ে হচ্ছে ছত্রাক। মাছের ইংলিশ কি? ফিশ। শৈবাল তোমার কি? ফাইকোলজি। শেষ, মনে থাকবে এটা আশা করি। তাহলে এগুলা এখানে আরো অনেক আছে, তো এগুলো কই পাবা আমি বলি। এগুলা পাবা হচ্ছে মিডিয়া আওয়ার বাই রিয়াদুল ইসলাম টেলিগ্রাম চ্যানেলে, এবং ভার্সিটি আওয়ার বাই রিয়াদুল ইসলাম টেলিগ্রাম চ্যানেলে। আমাদের দুইটা টেলিগ্রাম চ্যানেলেই পাবা। তো এগুলোতে তোমরা যদি জয়েন থাকো, ওইখানে জাস্ট যাবা। আমি বলি ডেট হইতেছে তোমার 31 ডিসেম্বর, অর্থাৎ একদম 31 নাইটে আর কি। এটা তোমাদেরকে আমি দিচ্ছি ওয়ান কাইন্ড অফ। 31 ডিসেম্বরের রাতের 3টা, অর্থাৎ 30 তারিখ থেকে 31 তারিখে গেছে, ওই সময়ে রাতের 3টার পর থেকে, বা তুমি মোটামুটি ওই সময়টা থেকে দেখলেই হবে 3টা। এরপর থেকে দেখলে এগুলো সব এখানে দেখবে সিরিয়ালি পাবা সব। আমি যা বলতেছি সব আমি কিন্তু এখান থেকেই বলতেছি। এগুলো তোমাদেরকে আগে সাজেশন গুলো আমি সাজাইলাম, দেন দিচ্ছি। তো এই আর কি, এগুলা ভাই খুবই ইম্পর্টেন্ট, এটা মনে রাখো খালি। তো শেষ আপাতত এইটুকু। এখন চলো অন্য একটা প্রশ্নে যাই। তোমার এরপর আরেকটা প্রশ্ন আসতে পারে, 5 নম্বর প্রশ্ন। আমরা 4 নম্বর প্রশ্ন পর্যন্ত আলোচনা করছি। তো এরপর হইতেছে তোমার উদ্ভিদের জীবন্ত এক কোষের সাথে অন্য কোষের প্রোটোপ্লাজমিক সংযোগকে কি বলা হয়? প্রোটোনেমা, ওয়েলপোর, প্লাজমোডেজমাটা, রেটিকুলেটা। এটার আনসার কি হবে? এটার আনসার হচ্ছে তোমার প্লাজমোডেজমাটা। এটার আনসার কি হবে? প্লাজমোডেজমাটা। এটার আনসার কি হবে? প্লাজমোডেজমাটা। প্লাজমোডেজমাটা, ঠিক আছে। এটার আনসার হচ্ছে প্লাজমোডেজমাটা। এটা মনে রাখো খালি, ইনশাল্লাহ আসলে যেন পারো। এগুলো কিন্তু রিপিটেড আসতে পারবে। তো এখন তোমরা আরেকটা প্রশ্ন, এটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে তোমার ডিএনএ অণুতে অনুপস্থিত থাকে কোনটা? ডিএনএ অণু যেটা আছে ডিএনএ তে, তোমার হচ্ছে অনুপস্থিত কোনটা? গুয়ানিন, অ্যাডেনিন, ইউরাসিল, সাইটোসিন। বলতো এটা কি হবে? এটা কিন্তু খুব ইজি। এটার আনসার কি? ইউরাসিল। এটার আনসার কি? ইউরাসিল। ইউরাসিল কিন্তু তোমার ডিএনএ অণুতে থাকে না, মানে অনুপস্থিত থাকে। এটা খেয়াল রাখবা, অনুপস্থিত থাকে। আবার জিজ্ঞেস করতে পারে যে উপস্থিত থাকে না। তোমার কিন্তু প্রশ্ন এখানে দুইবার ঘুরাইতে পারে। উপস্থিত উপস্থিত থাকে না, এইভাবেও প্রশ্ন করতে পারে। আবার হচ্ছে তোমার অনুপস্থিত থাকে। দুইটার মানে কিন্তু সেম, কিন্তু তোমরা গোলাই ফেলো। স্টুডেন্ট হচ্ছে পরীক্ষার হলে গোলাই ফেলে, এগুলো খেয়াল রাখবা। হ্যাঁ, অনুপস্থিত থাকে। এখানে আমি যে কথাগুলো বলতেছি, এগুলো যদি পারতাম যে শর্ট করে করে একটু দিতে, এটা কিন্তু একটা রিমাইন্ডার। হ্যাঁ, এটা একটা রিমাইন্ডার। আচ্ছা, এদিকে আমি এটা কাটি। এটা একটা রিমাইন্ডার যে পোলাপানি বুঝে না যে উপস্থিত থাকে না মানে কি? নাই। অনুপস্থিত থাকে মানে কি? নাই, একই কথা। তো তোমরা যদি জুনিয়র কেউ যদি দেখে থাকো আমার এই ভিডিও, হ্যাঁ, বা যার কাছে সময় থাকবে, পারলে আমার এই অংশগুলা এইগুলো একটু ছোট ছোট শর্ট করে গ্রুপে আপলোড করতে পারো, আমাদের মিডিয়া গ্রুপে আপলোড করতে পারো। এগুলো অনেকেই আর কি এগুলো থেকে সচেতন হবে ইনশাল্লাহ। তো এগুলো কিন্তু সেম। তোমরা হচ্ছে অনেক সময় খেয়াল করো নাকি ও, তোমরা খেয়াল করো না হচ্ছে না। হ্যাঁ, এগুলা এগুলো খেয়াল করো না। আমি নিজে যে পরীক্ষা নিচ্ছি আমাদের, হ্যাঁ, ভার্সিটির যে এক্সাম ব্যাচ আছে, তারপর হচ্ছে আমাদের যে কৃষির এক্সাম ব্যাচ যেগুলো আছে, ওখানে পোলাপাইন বলে যে ভাইয়া এই প্রশ্নের উত্তর মনে হয় ভুল দেওয়া আছে। বুঝছো? মানে ওরা পরীক্ষা দেওয়ার পরে বলে যে ভাই একটা প্রশ্নের উত্তর ভুল দেওয়া আছে। আমি পরে বলি যে আচ্ছা ঠিক আছে, এটা তুমি পাঠাও, স্ক্রিনশট পাঠাও। যখন স্ক্রিনশট পাঠাও, আমি বলি যে প্রশ্নটা আবার পড়ো তুমি, পড়ে অপশন গুলা পড়ে আবার উত্তর করো। আমি বলি যে আমি তোমার এই কাজটা, এই কথাটা করতে বলছি, মানে এখানে তুমি ধরে নিবা যে কোনো একটা কিন্তু আছে। তো প্রশ্নটা ভালো মতো পড়ে এরপর আনসার করো। ও নিজে আবার ভালো মতো প্রশ্নটা পড়ে বলে যে হ্যাঁ ভাইয়া বুঝতে পারছি। এটা আজকের ঘটনা, আজকে দিনের বেলা এরকম হয়েছে, বুঝছো? এটা অলওয়েজ ঘটে। তো এটা এটা কেন? যখন তুমি পরীক্ষা দাও, তোমার দুইটা কারণ। একটা হইতেছে তোমার ওই প্রেসারের মধ্যে থাকো, ওই কারণে তোমার খেয়াল থাকে না। আরেকটা হইতেছে তুমি অনেক তাড়াহুড়া করতে চাও যে আমার দুমদাম দুমদাম ঢাকায় ফেলতে হবে। ভাই, পরীক্ষা দেওয়ার নিয়ম কিন্তু এমন না। আস্তে ধীরেই দিবা, যেটা দেখাবা সঠিকভাবে দেখাবা। ঠিক আছে? তাড়াহুড়া করতে গিয়ে ভুল করে ফেললে তো আর সমস্যা। সবচেয়ে বড় বিপদ কখন জানো? তুমি ভুল করছো, পরের প্রশ্ন তুমি গেছো, হঠাৎ মনে হয়েছে আগের প্রশ্নটা তুমি ভুল করছো, তুমি ওইটা নিয়ে প্যানিক। আর প্যানিক করতে গিয়ে লাস্টে কি হয়?
পরীক্ষাটাই খারাপ হয়ে যায়, বুঝছো? তো প্যানিক করা যাবে না, এই ধরনের সিলি মিস্টেক করা যাবে না, না, হয় না, হ্যাঁ, এই টাইপের এই দুইটা দিয়ে কিন্তু ঘুরাই বেশিরভাগ, কোনটা কোনটা না, হ্যাঁ। তো এগুলো খেয়াল রাখবা আশা করি। তো এটাই যে ডিএন অণুতে অণুতে অনুপস্থিত থাকে কোনটি, তাহলে এটা কি ইউরাসিল। তাহলে ডিএন অণুতে কি কি থাকে তোমার, গুয়ানিন থাকে, অ্যাডেনিন থাকে, সাইটোসিন থাকে, আরেকটা কি থাকে, থায়ামিন, তাই না? এটিজিসি দিয়ে মনে রাখতাম না আমরা, এটিজিসি, এই যে এটিজিসি, হ্যাঁ, এখানে তোমার বন্ডিং গুলা থাকে। তো যাই হোক, এটা গেল। এরপর এখন চলো যে এরপরের প্রশ্ন, কোন রঞ্জক পদার্থের কারণে উদ্ভিদে পুষ্প ও পাতা রঙিন হয়? কোন রঞ্জক পদার্থের কারণে উদ্ভিদে পুষ্প বা ফুল এবং পাতা রঙিন হয়? এটা অপশন আছে তোমার, ক্রোমোপ্লাস্ট, রাইবোজোম, মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট। তাই এটা কি হবে? রঙিন হয় কি ক্রোমোপ্লাস্টের কারণে না? রঙিন হয় কি কারণে? ক্রোমোপ্লাস্টের কারণে। আর সবুজ হয় কি কারণে? ক্লোরোপ্লাস্টের কারণে, ঠিক আছে, ক্লোরোপ্লাস্টের কারণে। তাহলে লিউকোপ্লাস্টের কারণে কি হয় বলো? লিউকোপ্লাস্টের কারণে কি হয়? বর্ণহীন। তো জেনে নাও, এগুলো কিন্তু আমি দিয়ে দিছি এখানে। প্লাস্টিড কয় ধরনের? প্লাস্টিড 3 ধরনের, একটু ব্যাখ্যা জেনে নিই আমরা। প্লাস্টিড 3 ধরনের, কি কি? একটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট, এটার কারণে কি হবে? এটা কোন রঙের? সবুজ রঙের। ক্রোমোপ্লাস্ট, রঙিন বর্ণের। আর লিউকোপ্লাস্ট, এটা কি? বর্ণহীন বা সাদা। লিউকোপ্লাস্ট আবার কয় ধরনের? লিউকোপ্লাস্ট আবার 3 ধরনের। লিউকোপ্লাস্ট কয় ধরনের? লিউকোপ্লাস্ট 3 ধরনের। কি কি? একটা হচ্ছে অ্যামাইলো প্লাস্ট, এই দেখো অ্যামাইলো, অ্যামাইলেস, এই অ্যামাইলেস শুনবা মানে মনে রাখবা কি জানো? এটা শর্করা জাতীয় কিছু বুঝাইছে, ঠিক আছে? তাই এটা কি করে? অ্যামাইলোপ্লাস্ট কি করে তোমার? স্টার্চ বা শ্বেতসার, হ্যাঁ, ওই শ্বেতসারের ইয়াটাই হচ্ছে স্টার্চ আর কি, বা শর্করা সঞ্চয়কারী। শর্করা সঞ্চয়কারী বা স্টার্চ বা শ্বেতসার সঞ্চয়কারীকে তোমার কি বলা হয়? অ্যামাইলোপ্লাস্ট। ওকে। তারপর হচ্ছে তোমার হচ্ছে প্রোটিন সঞ্চয়কারী, প্রোটিন সঞ্চয়কারীকে কি বলা হয় তোমার? অ্যালিওরোপ্লাস্ট। প্রোটিনকে কি বলা হয়? অ্যালিওরোপ্লাস্ট। আর হচ্ছে লিপিড বা চর্বি জাতীয় খাদ্য সঞ্চয়কারী, এটাকে বলা হয় কি? ইলাইওপ্লাস্ট। ইলা, ঠিক আছে, ইলা, এই যে ল আছে না, ইলা, ইলা থেকে মনে রাখবা লিপিড, চর্বি, ঠিক আছে, এগুলো একটু খেয়াল রাখবা। অ্যামাইলো কি? অ্যামাইলেস, অ্যামাই কথা শুনছো মানে শর্করা, অ্যালিওরো প্রোটিন, ঠিক আছে, আর ইলাইও, এটা কি? লাইও, তাই না? তুমি হচ্ছে চিন্তা করবা, এটা হচ্ছে তোমার হচ্ছে লিপিড বা চর্বি জাতীয় খাদ্য সঞ্চয়কারী। আশা করি ক্লিয়ার। এগুলো প্রশ্নে আসলে কিন্তু পোলাপাইন পেঁচাই ফেলে, কনফিউশনে পড়ে। আহ, আশা করি এখন তোমরা পারবা ইনশাল্লাহ। তো গেল। এরপর হচ্ছে তোমার, উদ্ভিদের কোষের কোন অঙ্গে থাইলাকয়েড অবস্থান করে? ঠিক আছে, এটার প্রশ্ন হচ্ছে উদ্ভিদ কোষের কোন অঙ্গে থাইলাকয়েড অবস্থান করে। এটার অপশন হইতেছে তোমার মাইটোকন্ড্রিয়া, গলগি বডি, প্লাস্টিড, ক্রিস্টি। এটার আনসার কি বলতো? থাইলাকয়েড কই থাকে? প্লাস্টিডে থাকে, হ্যাঁ, প্লাস্টিডে থাকে থাইলাকয়েড। আর ক্রিস্টি কই থাকে? ক্রিস্টি মাইটোকন্ড্রিয়াতে থাকে, ঠিক আছে। ক্রিস্টি কোনটা? ওই যে তোমার হচ্ছে মেমব্রেনের ভিতরের দিকে যে তোমার হচ্ছে ভাঁজ ভাঁজ থাকে না, মাইটোকন্ড্রিয়ার যে ভিতরের মেমব্রেন, ইনার মেমব্রেন যেটা আছে, হ্যাঁ, ইনার মেমব্রেনের ভিতরে যে ভাঁজ ভাঁজ অংশ, ওইটাকে বলা হয় ক্রিস্টি। তো এখানে একটু চলো এই প্রশ্নটার একটু ব্যাখ্যাটা আমরা জেনে নিই, যে উদ্ভিদ কোষে আর মানে ওই প্লাস্টিক রিলেটেড কিছু কথা জেনে নিই। তো উদ্ভিদ কোষের প্রথমত মনে রাখো যে উদ্ভিদ কোষের সাইটোপ্লাজমের সর্ববৃহৎ অঙ্গাণুর নাম কি? সাইটোপ্লাজমের সর্ববৃহৎ অঙ্গাণুর নাম হচ্ছে ক্লোরোপ্লাস্ট, ঠিক আছে। সাইটোপ্লাজমের সর্ববৃহৎ অঙ্গাণুর নাম ক্লোরোপ্লাস্ট। এরপর হইতেছে তোমার গ্রানাম ধারণকারী, গ্রানাম যদি জিজ্ঞেস করে যে গ্রানাম ধারণকারী অঙ্গাণু কোনটা, ওইটাও ক্লোরোপ্লাস্ট। থাইলাকয়েড থাকে কোষের কোন অঙ্গাণুতে? এটা হচ্ছে কি? ক্লোরোপ্লাস্ট। তাহলে দেখো গ্রানাম, থাইলাকয়েড এগুলো সব কই থাকে? ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্টের অপর নাম কি? শক্তি রূপান্তরের অঙ্গাণু বা শর্করা জাতীয় খাদ্যের কারখানা, ঠিক কিনা? হম, কোষের রান্নাঘর, যা ইচ্ছে তাই এগুলো। তারপর যদি তোমার ক্লোরোফিল থাকে ক্লোরোপ্লাস্টের কোন অংশে? এই যে দেখো থাইলাকয়েড অংশে। থাইলাকয়েড রিলেটেড আরো কথা জেনে নিলা। থাইলাকয়েড কই থাকে? প্লাস্টিডে। আর থাইলাকয়েডের মধ্যে কি থাকে? তোমার ক্লোরোফিল থাকে, ঠিক আছে। আর জ্যান্থোফিলের বর্ণ কি? হলুদ। জ্যান্থোফিলের বর্ণ কি? হলুদ। কিন্তু মারাত্মক ইম্পর্টেন্ট ইনফো বলছি, তোমরা যারা জানো বা এতদিন পরীক্ষা দিছো, হ্যাঁ, চান্স হোক না হোক এটার কথা না, পরীক্ষা দিছো, পড়ালেখা করছো, এটা কিন্তু জানো, এগুলো মারাত্মক ইম্পর্টেন্ট। এইচএসসি বলো, মেডিকেল অ্যাডমিশন বলো, ভার্সিটি, যে কোনো কিছুর জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো এই আর কি। আচ্ছা, এরপরের প্রশ্নটা হচ্ছে ওই যে তোমার যেটা বললাম যে মাইটোকন্ড্রিয়ার ভেতরের মেমব্রেন দ্বারা কেন্দ্রের দিকে সৃষ্ট ভাঁজগুলাকে কি বলা হয়? ভাঁজগুলারে কি বলা হয় বলছি? ক্রিস্টি। হ্যাঁ, ভাঁজগুলারে কি বলা হয়? ক্রিস্টি। তো এই আর কি। এরপরের প্রশ্ন,
তোমার হচ্ছে কোষের পাওয়ার হাউস কারে বলা হয় বলো? শক্তির উৎপাদনের অঙ্গাণু বলা হয় কারে? একটু কাহিনী আছে, হ্যাঁ একটু কাহিনী আছে, বোঝা লাগবে। শক্তি উৎপাদন বা পাওয়ার হাউস কোনটা? শক্তি, আচ্ছা এক মিনিট, শক্তি উৎপাদন, শক্তি উৎপাদন বললে মাইটোকন্ড্রিয়া। আর যদি বলে যে শক্তির রূপান্তর, শক্তির একটা থেকে আরেকটাতে রূপান্তর করে কে? শক্তি রূপান্তর করে কে? তোমার হচ্ছে ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্ট শক্তি রূপান্তর করে কে? ক্লোরোপ্লাস্ট। হ্যাঁ, এই দুইটা একটু কনফিউশন গুলো ক্লিয়ার হয়ে নাও, আসবে, ইম্পর্টেন্ট, যে কোনো পরীক্ষার জন্য মারাত্মক ইম্পর্টেন্ট। তাহলে গেল। তো এখন চলো, যেহেতু আমরা পাওয়ার হাউস, এটা কি মাইটোকন্ড্রিয়ার একটা অপর নাম না? শক্তি উৎপাদন, হ্যাঁ এটা একটা অপর নাম, যে শক্তি উৎপাদন কারে বলে? মাইটোকন্ড্রিয়া। পাওয়ার হাউস কোনটা? মাইটোকন্ড্রিয়া। শক্তি রূপান্তর কোনটা? ক্লোরোপ্লাস্ট। তারপর হচ্ছে শর্করা জাতীয় খাদ্যের কারখানা কোনটা? ক্লোরোপ্লাস্ট বা প্লাস্টিড। তারপর হচ্ছে তোমার হচ্ছে কি বললাম, যে কোষের রান্নাঘর, রান্না খাবার তৈরি করে ক্লোরোপ্লাস্ট। ঠিক আছে, তো তাহলে চলো এই অঙ্গাণুগুলার আরো কিছু, আরো অন্যান্য অঙ্গাণু আছে না, আরো রাইবোজোম আছে, আরো অনেক কিছু আছে না, এগুলোর অপর নামগুলো একটু আমরা জেনে নিই। এগুলো কি তোমার রাইবোজোম, রাইবোজোমের কি বলা হয়? রাইবোজোমের অপর নাম কি কি আছে বা কি কি নামে ডাকা হয়? পরীক্ষায় কি কি আসতে পারে শোনো। রাইবোজোম হচ্ছে তোমার হচ্ছে কোষের প্রোটিন ফ্যাক্টরি বা প্রোটিন তৈরির যন্ত্র, কারণ ওই রাইবোজোমের মধ্যে কিন্তু প্রোটিন সিনথেসিস হয়। হ্যাঁ, প্রোটিন ফ্যাক্টরি বলা হয় কারে? রাইবোজোমকে। আবার রাইবোজোমকে আরেকটা কি বলা হয়? সার্বজনীন অঙ্গাণু, সবার থাকে, সে আদি কোষ হোক, প্রকৃত কোষ হোক, সবার থাকে। তাহলে এটার কি বলা হবে? তোমার সার্বজনীন অঙ্গাণু। গলগি বডিতে কি কি বলা হয় এটা দেখো। কার্বোহাইড্রেট ফ্যাক্টরি, ঠিক আছে, শর্করা জাতীয় খাদ্যের কারখানা, আর হচ্ছে কোষের প্যাকেজিং সেন্টার, আর হচ্ছে ট্রাফিক পুলিশ। আচ্ছা, আমি ওইখানে একটা কথা মনে হয় ভুল বলছি, শর্করা জাতীয় খাদ্যের কারখানা কারা বলা হবে? তোমার হচ্ছে গলগি বডি। আর হচ্ছে কোষের রান্নাঘর বলা হবে হচ্ছে ক্লোরোপ্লাস্টকে। এটা খেয়াল রাখবা, যদি আমি আগে বলে থাকি একটু সরি। আবার কেউ কিন্তু এটা হচ্ছে এই এডিট টিডিট করে আবার ছাড়ি দিও না, হ্যাঁ মিস্টেক হয়ে গেছে, কারণ এখন রাতের বাজে, এখন প্রায় 5, 5:30। আমি না ঘুমাই কিন্তু ক্লাসগুলো নিচ্ছি তোমাদের জন্য, এতক্ষণ জেগে জেগে সাজেশন গুলা দিয়েছি, এখন ক্লাসটা নিচ্ছি। তো আশা করি বুঝতে পারবা একটু তোমার। আচ্ছা না, কার্বোহাইড্রেট ফ্যাক্টরি, শর্করার তোমার হচ্ছে ফ্যাক্টরি, কার্বোহাইড্রেট ফ্যাক্টরি হচ্ছে গলগি বডি। আর কোষের প্যাকেজিং কেন্দ্র কি? তোমার হচ্ছে প্যাকেজিং সেন্টার বা হচ্ছে তোমার হচ্ছে ট্রাফিক পুলিশ, গলগি বডিরে বলা হয়। হ্যাঁ, আর গলগি বডিতে এগুলোর অন্য নামগুলো তো বললাম, যে লাইপোকন্ড্রিয়া আছে, তোমার আরো আছে। তো যাই হোক, এরপরে লাইসোজোমকে কি বলা হয়? আত্মঘাতী কলিকা, থলিকা, বা হচ্ছে তোমার হচ্ছে সুসাইডাল স্কোয়াড, সুসাইডাল ব্যাগ। এই ছাড়া আরেকটা নাম বলা হয় তোমার লাইসোজোমকে হচ্ছে এনজাইমের ভান্ডার বলা হয়। ঠিক আছে, এনজাইমের ভান্ডার বলা হয়। আর এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এটা ইম্পর্টেন্ট, যে কোষের পরিবহন তন্ত্র, কোষের পরিবহন তন্ত্র কারে বলা হয়? তোমার হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তারপর হচ্ছে যদি কখনো প্রশ্ন করে যে কোষের পরিপাক কই হয়, এটা দিবে হচ্ছে লাইসোজোম, কারণ এখানে কি ওই যে এনজাইম গুলা খেয়ে ফেলে রে। তো আর কোষের গাঠনিক কঙ্কাল এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। ঠিক আছে, মাইটোকন্ড্রিয়া তো পাওয়ার হাউস। আচ্ছা, আর হচ্ছে তোমার কোষের রান্নাঘর ক্লোরোপ্লাস্ট, শর্করা জাতীয় খাদ্যের কারখানাও ক্লোরোপ্লাস্ট। জাস্ট মনে রাখবা, কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বললে দিবা হচ্ছে তোমার হচ্ছে গলগি বডি। ঠিক আছে, আর হচ্ছে তোমার হচ্ছে এই আর কি, আমি আরেকটু ক্লিয়ার করে দিই, শক্তি উৎপাদন এগুলোতে গেল। তো হচ্ছে শর্করা জাতীয় খাদ্যের কারখানা, যেখানে যেখানে কনফিউশন লাগবে আমি একদম ক্লিয়ার করে দিচ্ছি। শর্করা জাতীয় খাদ্যের কারখানা, এইটাও ক্লোরোপ্লাস্ট, কিন্তু কার্বোহাইড্রেট ফ্যাক্টরি। ঠিক আছে, কার্বোহাইড্রেট ফ্যাক্টরি, এইটা বলা হয় হচ্ছে কাকে? কার্বোহাইড্রেট ফ্যাক্টরি হচ্ছে তোমার গলগি বডি, গলগি বডি। আশা করি ক্লিয়ার। ঠিক আছে, আমি আবারও বলতেছি, তোমার শর্করা জাতীয় খাদ্যের কারখানা ক্লোরোপ্লাস্ট, কোষের রান্নাঘর ক্লোরোপ্লাস্ট, কিন্তু শর্করা জাতীয় খাদ্য দেখো আবার কার্বোহাইড্রেট ফ্যাক্টরি কারে বলা হবে? গলগি বডি। আশা করি ক্লিয়ার। তো যাই হোক, এরপরে হচ্ছে তোমার হচ্ছে নিউক্লিয়াসকে কি বলা হয়? কোষের মস্তিষ্ক, কোষের প্রাণ কেন্দ্র। আর কোষের মেইন সুইচ বলা হয় কাকে? এইটা কিন্তু আবার দেখিও, এখানে আবার নিউক্লিয়াস জায়গায় দিও না, এটা হচ্ছে প্রোটিওজোম। কোষের মেইন সুইচ কাকে বলা হয়? প্রোটিওজোম। হ্যাঁ, তারপর হচ্ছে তোমার হচ্ছে
এই আর কি। এখানে তুমি আরো কিছু কনফিউশন ক্লিয়ার হয়ে নাও, কিছু ভৌত ভিত্তি আছে না, কিছু ভিত্তিগুলো একটু ক্লিয়ার হয়ে নাও। জীবনের ভৌত ভিত্তি কারে বলা হয়? প্রোটোপ্লাজম। জীবনের ভৌত ভিত্তি কাকে বলা হয়? প্রোটোপ্লাজম। জীবনের আণবিক ভিত্তি কাকে বলে? ডিএনএ। তারপর হচ্ছে তোমার হচ্ছে বংশগতির ভৌত ভিত্তি কাকে বলা হয়? ক্রোমোজোম। তারপর হচ্ছে বংশগতির আণবিক ভিত্তি ডিএনএ। দেখো, জীবনের আণবিক ভিত্তিও ডিএনএ, বংশগতির আণবিক ভিত্তিও ডিএনএ। এছাড়া বংশভিত্তির রাসায়নিক ভিত্তি বললে বংশগতির রাসায়নিক ভিত্তি, ওইটাও ডিএনএ, ঠিক আছে। আর জীবনের ভৌত ভিত্তি তো বললাম যে প্রোটোপ্লাজম। তাইলে আণবিক ভিত্তি যা দেখবা, আণবিক ভিত্তি এবং হচ্ছে রাসায়নিক ভিত্তি, এই দুইটা দেখলেই দিয়ে দিবা কি? ডিএনএ। আণবিক এবং রাসায়নিক, ডিএনএ। শর্টকাট শিখাই দিচ্ছি, যদি মাথায় একদম না থাকে জেনে নাও। আর হচ্ছে তোমার হচ্ছে ভৌত ভিত্তি, জীবনের ভৌত ভিত্তি প্রোটোপ্লাজম, বংশগতির ভৌত ভিত্তি ক্রোমোজোম। আশা করি ক্লিয়ার কনফিউশন গুলো। তাও যদি ক্লিয়ার থাকে, ওই একটু কাইন্ডলি এই টেলিগ্রাম চ্যানেল গুলোতে যাবে। আমি এগুলার এই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক প্রয়োজন হচ্ছে তোমাদেরকে এখানে ভিডিওতে নিচের দিকে ক্যাপশনে বা হচ্ছে তোমার হচ্ছে কমেন্টে দিয়ে দিব। এরপর হইতেছে আর একটু ব্লু প্রিন্ট জেনে নাও। ব্লু প্রিন্ট কোনটা? ক্রোমোজোম। জীবনের ব্লু প্রিন্ট কোনটা? জীবনের ব্লু প্রিন্ট হচ্ছে জিন। আর মাস্টার প্রিন্ট, ঠিক আছে, এটা হচ্ছে জিনোম। মাস্টার ব্লু প্রিন্ট এগুলোও জিনোম। আর আরেকটু জেনে নাও যে মাস্টার মলিকিউল কাকে বলা হয়? ডিএনএ কে। ডিএনএ কে কি বলা হয়? মাস্টার মলিকিউল। আর ল্যাঙ্গুয়েজ অফ লাইফ বা জীবনের ভাষা কারে বলা হয়? এটা পারতে হবে, প্রোটিন। হ্যাঁ, তো এই আর কি। এরপরে চলো আরেকটা প্রশ্ন শুরু করি। তো আরেকটা প্রশ্ন শুরু করার আগে তোমাদেরকে একটু জাস্ট আমি জানিয়ে রাখি, এটা তো গেল কৃষি নিয়ে ভাইয়া টপিক ওয়াইজ সাজেশন। তো এখানে আমরা অনেক কিছু পাইছি। এখানে কি কি পাইলাম আমরা? যদি একদম চিন্তা করি যে ডিএনএ, ডিএনএ টপিকটা ইম্পর্টেন্ট আছে আমাদের জন্য। তারপর হচ্ছে ক্লোরোপ্লাস্ট টপিকটা, তোমরা এগুলো একটু লিখে ফেলিও। ক্লোরোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট। আমার যদি কেউ, আমার মেন্টরশিপ স্টুডেন্ট যদি কেউ এটা দেখো, বা তোমরা তো আশা করি দেখবা, তোমাদেরকে দিব এগুলা লিখার পরে এটা আমাকে ছবি তুলে পাঠাবা, আমি এটা গ্রুপে পোস্ট করব। কারণ আমি এখন এখানে কতগুলো লিখার পর আবার মুছে দিব, তো এটা মনে করে পাঠাই দিবা, ঠিক আছে। যে মনোযোগ দিয়ে ক্লাস করতেছো সে কিন্তু আমার এই কথাটা খেয়াল করবে আশা করি। আর তোমরা যারা অন্যরা যারা আছো ফ্রি, যারা আমার পেইড ব্যাচের বাইরের স্টুডেন্ট যারা দেখতেছো, তোমরাও চাইলে ছবি তুলে ওইটা মিডিয়া আওয়ার একাডেমিক এন্ড অ্যাডমিশন কেয়ার ফেসবুক গ্রুপে পোস্ট করে দিতে পারো, যে মিডিয়া আওয়ার একাডেমিক এন্ড অ্যাডমিশন কেয়ার এই নামে, বুঝছো? হচ্ছে একটু ব্র্যাকেট আর কি, মিডিয়া আওয়ার একাডেমিক এন্ড অ্যাডমিশন কেয়ার এর দূর, এইটাতে পোস্ট করে দিতে পারো যে মানে মোস্ট ইম্পর্টেন্ট এন্ড রিপিটেড প্রশ্ন উত্তর সাজেশন টপিক টপিক সহ বাই রিয়াদুল ভাইয়া বা ইনস্ট্রাক্টর রিয়াদুল ভাইয়া দিয়ে টপিক গুলা তুমি হচ্ছে এগুলা দিয়ে দিতে পারো, এবং কমেন্টে আমাদের এই ক্লাসের লিঙ্কটা দিয়ে দিতে পারো। আর ক্লাসটা আশা করি ইনশাল্লাহ তোমরা তো পেয়ে গেছো। এইটা আমি, আমার ইচ্ছা আছে আমি এখন রাত্রের দিকে ক্লাস নিচ্ছি, ইনশাল্লাহ প্রসেসিং করে দুপুরের মধ্যে আপলোড দিয়ে দেওয়ার চেষ্টা করব, বা হচ্ছে সন্ধ্যা বা রাত্রের মধ্যে 31 তারিখে তোমরা ইনশাল্লাহ পেয়ে যাবে এটা। আচ্ছা, হেডফোন আবার কখন অফ হয়ে যায় আল্লাহ জানে, এই তোমার মাইক্রোফোন কবে অফ হয়ে যায় আল্লাহ জানে। তো যাই হোক, আর আর তোমাদেরকে যেটা বলার ছিল যে একটু ইয়া বলি, আমাদের হচ্ছে ভর্তি চলতেছে এখন মিডিয়া আওয়ারের পার্সোনাল মেন্টরশিপ প্রোগ্রামে। তোমরা জানো আমার মেন্টরশিপ প্রোগ্রাম আছে, গত বছরও ছিল, এই বছরও ছিল মেডিকেল ক্যান্ডিডেটদের। আলহামদুলিল্লাহ যথেষ্ট সফলতা আমরা পাইছি। তো এখন আমাদের মেন্টরশিপ আছে ভার্সিটি ডেডিকেটেড 1-to-1 পার্সোনাল মেন্টরশিপ প্রোগ্রাম। এটাতে হচ্ছে আমি আছি এবং আমার পাশাপাশি আমার আরেকটা বন্ধু, একজন অলরাউন্ডার, সে ভার্সিটিতে অনেক জায়গায় চান্স পাইছে, তোমরা হয়তো নাম জানো, সাওয়াত। ও হইতেছে তোমার এখানে আছে, এবং আমিও আছি ভার্সিটি ডেডিকেটেড 1-to-1 পার্সোনাল মেন্টরশিপ প্রোগ্রাম। এটার ফিটা আমি একটু জাস্ট বলে দিই। এটা হচ্ছে তুমি জানুয়ারির 31 তারিখ পর্যন্ত, এটার অ্যাক্সেসের দুইটা সিস্টেম, জানুয়ারির 31 তারিখ পর্যন্ত একটা, অর্থাৎ প্রায় 1 মাসের মতো সময়, বা যতদিনই আছে জানুয়ারিতে যতগুলো ভার্সিটি আছে, লাস্ট হচ্ছে তোমার কুমিল্লা ইউনিভার্সিটি 30 তারিখ, ওইটা পর্যন্ত। এটা পর্যন্ত জয়েন করলে ফি হচ্ছে 1600 টাকা, ঠিক আছে। 1600 টাকা, 1500 টাকা দিয়েও কেউ যদি জয়েন করতে চাই জয়েন করে ফেলতে পারবে, সমস্যা নেই। আর হচ্ছে তোমার আরেকটা হইতেছে একদম কৃষি গুচ্ছ পর্যন্ত, গুচ্ছ এপ্রিলের 10 তারিখ পর্যন্ত, 10 তারিখে তোমাদের গুচ্ছ পরীক্ষার ডেট দিছে। তো ওইটুকু পর্যন্ত হলে ফি হচ্ছে 3000 টাকা, বুঝতে পারছো? 3500 টাকা, 3500 টাকা। তবে কেউ যদি 3000 টাকা দিয়েও জয়েন করতে চাও জয়েন করে ফেলতে পারবা, নিয়ে নেবো ইনশাল্লাহ। এই আর কি, 3000 টাকায় ধরে রাখো।
আর এরপরে হচ্ছে আমাদের আরেকটা, এটা তো গেলে ভার্সিটি ডেডিকেটেড, ঠিক আছে, একদম ওয়ান টু ওয়ান ভাবে তোমাদের আমাদের সাথে কানেক্টেড থাকবা, সবকিছু ইনশাল্লাহ পাবা। যা যা লাগবে চান্স পাওয়ার জন্য যা যা করা লাগবে সবকিছু ইনশাল্লাহ আমরা করবো, ঠিক আছে। এরপর হচ্ছে তোমার আরেকটা আছে আমাদের, আমার নিজের সেকেন্ড টাইম মেডিকেল ওয়ান টু ওয়ান পার্সোনাল মেন্টরশিপ প্রোগ্রাম। আলহামদুলিল্লাহ এখানে যথেষ্ট স্টুডেন্ট ভর্তি হচ্ছে। তো এটাতে ভর্তি হওয়ার প্রসেসটা কিরকম, এটা তুমি 3 মাসের জন্য জয়েন করতে পারবা, তুমি 6 মাসের জন্য জয়েন করতে পারবা, আবার তুমি একেবারে মেডিকেল অ্যাডমিশন পর্যন্ত জয়েন করতে পারবা। তো এইবারে তোমাদের নেক্সট মেডিকেল অ্যাডমিশন, এইবারে এইবার যেটা গেছে মেডিকেল অ্যাডমিশন, এটা যেহেতু হচ্ছে ডিসেম্বরে হয়েছে, আশা করতেছি নেক্সট বারে টা হচ্ছে তোমার 2026 সালের নভেম্বরে হইতে পারে অ্যাপ্রক্সিমেটলি, বা নভেম্বরের আগে হওয়ার আসলে সুযোগ নাই, কারণ এইচএসসি পরীক্ষা পিছাচ্ছে খালি, বুঝছো। তো এটাই ওই কারণে নভেম্বর হইতে পারে। তো নভেম্বর হলে ওই পর্যন্ত জয়েন করতে পারো ওভারঅল। তো এটা সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে তুমি এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা দেওয়া আছে এটাতে যোগাযোগ করবে। এটা ফিটা যেহেতু হচ্ছে এখানে তোমার 3 মাস 6 মাস, হ্যাঁ, এরপর আবার অ্যাডমিশন পর্যন্ত একটু ইয়ে আছে। তো এটা ফিটা হচ্ছে তুমি যখন জয়েন করতে চাও তখন হচ্ছে আমাদেরকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে জানাবা, 018711514646, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে জানাবা, এখানে তোমাকে জানিয়ে দেওয়া হবে। আর আরেকটা আমাদের ইয়ে আছে তোমার, এইচএসসি যদি কেউ এইচএসসি লেভেলের কেউ যদি এই ভিডিও দেখে থাকো, অথবা তোমার জুনিয়র কেউ, তুমি ভিডিও দেখতেছো এখন, তুমি ধরো এইচএসসি 25 বা 24 ব্যাচের, তোমার জুনিয়র যদি থেকে থাকে এইচএসসি 26 এবং 27 ব্যাচের, ওদের জন্য হচ্ছে আমাদের এইচএসসি প্লাস একাডেমিক প্লাস প্রি অ্যাডমিশন অর্থাৎ প্রি মেডিকেল প্রি ভার্সিটি ওয়ান টু ওয়ান পার্সোনাল মেন্টরশিপ প্রোগ্রাম আছে। এটাও আমি সম্পূর্ণ রান করতেছি। এটা তো তুমি ওই 3 মাস 6 মাস এবং এইচএসসি পর্যন্ত এই সিস্টেমে জয়েন করতে পারবে। তো এইটাতে জয়েন করতে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবা, তাইলে আর কি বিস্তারিত জানিয়ে দেওয়া হবে। আর এগুলোতে গেল, এবং এই ছাড়া আমাদের কিন্তু ভার্সিটি এক্সাম ব্যাচ আছে। আমাদের আমাদের আলহামদুলিল্লাহ এবার আমরা চেষ্টা করছি জাবি ডি ইউনিটের এক্সাম ব্যাচ আনার, ওইটাতেও চলে গেল। কৃষি গুচ্ছর এক্সাম ব্যাচ আছে, এটার ফি হচ্ছে 200 টাকা ছিল। আর ভার্সিটি বিজ্ঞান ইউনিট অর্থাৎ চবি, রাবি, কুমিল্লা ইউনিভার্সিটি আর কি, রাজশাহী ইউনিভার্সিটি, কুমিল্লা ইউনিভার্সিটি, চট্টগ্রাম ইউনিভার্সিটি, এরপর হইতেছে আহ বিইউপি, তারপরে সাস্ট, এরপর হচ্ছে হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। অর্থাৎ জানুয়ারি মাসে যতগুলা ভার্সিটি পরীক্ষা আছে বিজ্ঞান ইউনিট, ওইটার এক্সাম ব্যাচ আছে। ওইটার ফিটা হচ্ছে তোমার 250 টাকা, কেউ জয়েন হতে চাইলে জয়েন হতে পারবা। আর আর ইনশাল্লাহ আমরা হচ্ছে ওই গুচ্ছের জন্য একটা এক্সাম ব্যাচ আনবো, ওইটা যদি তোমরা বিস্তারিত জানতে চাও, এখনো তো আনি নাই, ওইটা কয়েকদিন পর আনবো, আগে হচ্ছে কিছু ভার্সিটি পরীক্ষাগুলো শেষ হোক। তো বিস্তারিত জানতে চাইলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিলেই হবে, ইনশাল্লাহ তোমাদেরকে বিস্তারিত জানিয়ে দেওয়া হবে। অথবা তোমরা আরেকটা কাজ করতে পারো, মিডিয়া আওয়ার ফেসবুক পেজে জাস্ট মিডিয়া আওয়ার লিখে সার্চ দিবা, আমার ছবি দেখা যাবে একদম, আমার নাম সহ একদম সুন্দর করে এখানে দেখা যাবে মিডিয়া আওয়ার। এই মিডিয়া আওয়ার ফেসবুক পেজে মেসেজ দিতে পারো, এখান থেকে তোমরা আমাদেরকে পেয়ে যাবা। এছাড়া কেউ যদি টেলিগ্রামে দেখে থাকো, টেলিগ্রামে বলে এই যে @MH মিডিয়া আওয়ার অ্যাডমিন, এটা হচ্ছে টেলিগ্রামে MH অ্যাডমিন 200, এইটা দিয়ে সার্চ দিলে টেলিগ্রামেও আইডি পেয়ে যাবে, আমাদের যেটা হচ্ছে অফিসিয়াল আইডি, ওইটা পেয়ে যাবে। এখানে নক দিলে হবে, এই জায়গাগুলোতে নক দিলে হবে, তোমরা এগুলো সম্পর্কে একদম ডিটেলস জানতে পারবা। তুমি ভার্সিটি মেন্টরশিপ হোক, সেকেন্ড টাইম হোক, এইচএসসি হোক, যেইটা জানতে চাও, যেইটা সম্পর্কে বিস্তারিত, বা এক্সাম ব্যাচ বিস্তারিত জানতে চাও, জাস্ট এই জায়গাগুলোতে আমাদেরকে নক দিবা, আমাদের টিম তোমাদেরকে বিস্তারিত জানিয়ে দিবে। এরপর তুমি বিস্তারিত জানার পর যদি মনে করো যে ভর্তি হওয়া দরকার, ভর্তি হবা, আদারওয়াইজ হইও না, সমস্যা নাই। তো চলো এখন আমরা ক্লাসে ফিরে আসি। তো আমরা এরপরের প্রশ্ন যেটা, ওইটা হইতেছে তোমার কোষ প্রাচীরের প্রধান রাসায়নিক উপাদান কোনটা? কোষ প্রাচীরের প্রধান রাসায়নিক উপাদান, এইটা হইতেছে 10 নম্বর প্রশ্ন। ধরো 10 নম্বর, 10 নম্বর, কোষ প্রাচীরের প্রধান রাসায়নিক উপাদান কোনটা? এটা অপশন আছে সেলুলোজ, প্রোটিন, লিপিড, হিস্টোন। এটার আনসার কি হবে বলতো? সেলুলোজ। ঠিক আছে, কোষ প্রাচীরের প্রধান রাসায়নিক উপাদান কি? সেলুলোজ। তো চলো তোমাদেরকে একটু কোষ প্রাচীর সম্পর্কে কিছু কথা বলি। কোষ প্রাচীরের আবিষ্কারক কে বলছিলাম? রবার্ট হুক। হ্যাঁ, আর কোষ প্রাচীর কোথায় কোথায় অনুপস্থিত থাকে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। কোষ প্রাচীর কোথায় কোথায় অনুপস্থিত থাকে অথবা উপস্থিত থাকে না? উপস্থিত থাকে না কই কই? কোষ প্রাচীর প্রাণী কোষে থাকে না, জনন কোষে থাকে না, এবং চলন রেণুতে থাকে না। ঠিক আছে, চল রেণুতে থাকে না। কোথায় কোথায়? প্রাণী কোষ, জনন কোষ, চল রেণুতে, এই 3টে জায়গায় থাকে না। তারপর হচ্ছে তোমার হচ্ছে কোষ প্রাচীরে কি কি আছে? 3টা স্তর আছে, ওই যে মধ্যপর্দা, তারপর হচ্ছে তোমার হচ্ছে প্রাথমিক প্রাচীর, সেকেন্ডারি প্রাচীর। এইগুলা বলবো না আপাতত। এখানে কূপ এরিয়া থাকে, ঠিক আছে, দুইটি অবস্থিত মুখোমুখি দুইটা অবস্থিত কূপরে কি বলা হয়? তোমার হচ্ছে এই
পেয়ার। আর প্লাজমোডেজমাটা যেটা বলছিলাম পড়াই দিছিলাম, যে তোমার পাশাপাশি দুইটা কোষ প্রাচীরের মধ্যে যে একটা সূক্ষ্ম পদ হচ্ছে মানে সাইটোপ্লাজমিক আন্তঃসংযোগটা আর কি, প্লাজমোডেজমাটা, এটা সম্পর্কে কিন্তু একটা প্রশ্নও পড়াইছিলাম তোমাদেরকে, মনে আছে? একটু আগে পড়াইছি, বলতেছি যে ওই উদ্ভিদের জীবন্ত এক কোষের সাথে অন্য কোষের প্রোটোপ্লাজমিক সংযোগ, এটাকে কি বলা হয়? মানে প্লাজমোডেজমাটা প্রোটোপ্লাজমিক হোক তোমার হচ্ছে বা সাইটোপ্লাজমিক হোক, যেটাই বলবো বলো একই কথা, এটা তোমার হচ্ছে কি প্লাজমোডেজমাটা বা প্লাজমোডেজমা। তো এটার আবিষ্কারককে ট্যাঙ্গেল, বিজ্ঞানীকে ট্যাংলে, বিজ্ঞানী ট্যাংলে মনে রাখবা। প্লাজমোডেজমাটা, টা টা দিয়ে মনে রাখবা কি, এই যে প্লাজমোডেজমাটাতে কি আছে, লাস্টের টা আছে না, টা দিয়ে মনে রাখবা কি ট্যাংলে। শেষ। ইনশাল্লাহ যারা আমার এই ক্লাসটা করতেছো এই জন্যই শেষ। তুমি কিছু পরীক্ষার আগে রাতে নিজে অন্য কিছু করতে না পারলে এইটা দেখে যাও, অন্তত পক্ষে পরীক্ষা এখান থেকে যদি কমন নাও আসে তুমি তাও পরীক্ষায় পেরে আসবা। কেন পেরে আসবা? এই প্রশ্ন যেগুলো বলতেছি হুবহু যদি এগুলো নাও আসে, এতগুলো ইনফরমেশন বলছি না, তোমার মাথায় কিন্তু সেট হয়ে যাচ্ছে এবং তুমি পরীক্ষায় গুলাই আসবে। এখানে অনেক কিছু বলতেছি ইম্পর্টেন্ট, একদম সুপার সুপার ইম্পর্টেন্ট কথাগুলো আমি বলতেছি। তো ইনশাল্লাহ দেখবা যে এগুলা কমন চলে আসবে এবং পারবা। এবং এছাড়া সবচেয়ে বড় কথা যেটা, যদি নাও আসে তাও পারবা। কেন বলি? এই জিনিসগুলা আসলে আমি নিজে যখন পড়তাম মেডিকেল অ্যাডমিশনের জন্য বলো বা যে কোনো কিছু এভাবে করে পড়তাম, তো এর ফলে যেটা কনফিডেন্স বুস্ট আপ হইতো, কনফিডেন্স এন্ড তোমার যে কোনো অ্যাডমিশনে কিন্তু তোমার কি চান্স পাওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে তোমার কনফিডেন্ট থাকা লাগবে। আবার ওভার কনফিডেন্ট না কিন্তু, হ্যাঁ, ওভার কনফিডেন্ট হলে কিন্তু জীবনে সমস্যা আছে। ওভার কনফিডেন্ট হওয়া যাবে না, তাইলে মারা নিশ্চিত। তো কনফিডেন্ট থাকা লাগবে। আবার একদম তোমার কি আত্মবিশ্বাসহীন হলে কিন্তু চলবে না, তুমি ডিমোটিভেটেড থাকলে চলবে না, ফ্রাস্ট্রেটেড থাকলে চলবে না। তো এটা খেয়াল রাখবা যে সবসময় যেন মোটিভেটেড থাকো এবং কনফিডেন্ট লাগবে। আর কনফিডেন্স কখন আসবে? তুমি যখন গুছাইয়ে পড়াশোনা করবা। এই যে আমি তোমার সব অপর নাম একসাথে বলে দিচ্ছি, সব বিজ্ঞানীর নাম একসাথে বলে দিচ্ছি, সকল ধরনের বিদ্যায় যে কোনটা হারপেটোলজি কোনটা কি, হ্যাঁ, এপিকালচার কোনটা, একসাথে বলে দিছি। সামনে আরো বলবো, দেখবা এখানে জাস্ট আমার সাথে পড়লে বুঝতে পারবা। তো আমার পড়াশোনা হচ্ছে সবসময় গোছানো, তো আমি চেষ্টা করি স্টুডেন্টদেরকে গুছিয়ে দেওয়ার। তো তোমরা যারা এই যে গুছিয়ে পড়তেছো, তোমার কনফিডেন্স না এসে যাবে কই? এন্ড কনফিডেন্সের ফলে তুমি দেখবা কঠিন প্রশ্ন আসলেও তুমি ঠান্ডা মেজাজে চিন্তা করে ইনশাল্লাহ দাগিয়ে আসতে পারবা। বুঝছো? তো এইটাই। আমার স্টুডেন্ট যারা আছে, মেন্টরশিপের স্টুডেন্ট আমার এখানে যারা কানেক্টেড ছিল বা সামনে এখন কানেক্টেড আছে বা সামনে তোমরা যারা যুক্ত হবা, আহ, তোমরা জাস্ট এইটুকু নিশ্চিত থাকতে পারো যে তোমাদেরকে ওইরকম একটা কনফিডেন্ট করে আমি গড়ে তুলবো। সেটা এইচএসসির জন্য হোক, সেটা ভার্সিটির জন্য হোক, সেটা মেডিকেলের জন্য হোক, যেটার জন্য জয়েন করো, ইনশাল্লাহ কনফিডেন্স তোমাকে বানাই ছাড়বে এবং এর ফলে তুমি অনেক কঠিন কঠিন জিনিস ঠান্ডা মেজাজে চিন্তা করে আনসার করে আসতে পারবা ইনশাল্লাহ। আচ্ছা, তো এরপরে হইতেছে তোমার যেটা বলতেছি যে তোমার এই যে কোষ প্রাচীরের, আমাদের এখানে প্রশ্নটা ছিল হচ্ছে তোমার কোষ প্রাচীরের প্রধান রাসায়নিক উপাদান কোনটা? কোষ প্রাচীরের প্রধান রাসায়নিক উপাদান হচ্ছে কি? সেলুলোজ বলছিলাম। তো কোষ প্রাচীরের রাসায়নিক গঠনে আর কি কি আছে, কি কি উপাদান আছে একটু জেনে নাও। যে তোমার সেলুলোজ, তারপর হচ্ছে পেকটিন, হেমিসেলুলোজ, বুঝছো? এরপর হচ্ছে গ্লাইকোপ্রোটিন। তো সেলুলোজ, পেকটিন, তারপর হচ্ছে তোমার হচ্ছে হেমিসেলুলোজ এবং হচ্ছে গ্লাইকোপ্রোটিন, বুঝছো? তো এইটা একটা নেমুনিক দিয়ে মনে রাখতাম, বুঝছো? একটু আহ একটু পচা মনে হবে, তারপরে আর কি মনে রাখো, এইটা দিয়ে মনে রাখতাম, মনে থাকতো। এটা কিভাবে মনে রাখতাম? যে কোষ প্রাচীরের রাসায়নিক উপাদান কোনগুলা, কোষ প্রাচীরের রাসায়নিক উপাদান। একটু দুষ্টু বা একটু হচ্ছে তোমার হচ্ছে পচা টাইপের, কিন্তু তাও শুনো মনে থাকবে। মনে রাখবা কি, সে প্যাকেটে হাগে। কি বললাম? সে প্যাকেটে হাগে। এইটাই, এইটাই তো এই কোষ প্রাচীরের রাসায়নিক উপাদান। এখানে কি আছে তোমার সে দিয়ে কি বুঝছিল? সেলুলোজ, সেলুলোজ, ঠিক আছে? সে দিয়ে হচ্ছে সেলুলোজ। প্যাকেটে দিয়ে মনে রাখবা হচ্ছে কি পেকটিন, পেকটিন, সিম্পলি মনে রাখো আর কি, ঠিক আছে? পেকটিন। আর হা দিয়ে হচ্ছে তোমার হচ্ছে হেমিসেলুলোজ, হা দিয়ে হচ্ছে হেমি সেলুলোজ, সেলুলোজ। আর গ দিয়ে কি হবে তোমার? গ্লাইকোপ্রোটিন, ঠিক আছে? গ দিয়ে হইতেছে তোমার গ্লাইকোপ্রোটিন, 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 গ্লাইকো
প্রোটিন। এখন এটার কতটা কোনটা কত পার্সেন্ট এটা একটু মনে রাখতে পারো। সেলুলোজ কত পার্সেন্ট? সেলুলোজ হচ্ছে 40%। এই জন্যই তো এটা হচ্ছে তোমার কি সবচেয়ে প্রধান উপাদান, ঠিক আছে, যে তোমার হচ্ছে প্রধান রাসায়নিক উপাদান সবচেয়ে বেশি হচ্ছে সেলুলোজ। এরপর হচ্ছে আস্তে আস্তে কি করবে, এবার 10 করে কমাবা। 40 এর পরে কত? পেকটিন। পেকটিন হচ্ছে 30। আচ্ছা, 30-এর চেয়ে 10 কম হলে কি হবে? 20। 20-এর চেয়ে 10 কম হলে 10%। শেষ। সবগুলো যোগ করো, 70, 80, 90, 100, 100% শেষ। তাই বুঝছো কি সুন্দর না? সে প্যাকেটে হাগে। এটা কি? কোষ প্রাচীরের রাসায়নিক উপাদান। কোষ প্রাচীরের রাসায়নিক উপাদান কি? সে প্যাকেটে হাগে। সে দিয়ে সেলুলোজ 40%। দেখো নামের সাথে আবার 40 মিলও আছে। বাহ, কি বাত হ্যাঁ। হচ্ছে প্যাকেটে পেকটিন, ঠিক আছে, পেকটিন। এ দেখো টি তে 30 মনে রাখি দিবা, সেখানে এত চিন্তা করার কিছু নাই। হচ্ছে হা দিয়ে কি? হেমিসেলুলোজ। হেমিসেলুলোজ কত? 20, ঠিক আছে। সেলুলোজের অর্ধেক মনে রাখবে। সেলুলোজ হেমি মানে কি? হেমি সেকশন মানে কি? কাটি দেওয়া, ঠিক আছে, মাঝখান বরাবর কাটা। তো এই অর্ধেক অর্ধেক করে ফেলছে, তাহলে 20। আর গ্লাইকোপ্রোটিন কি? তোমার 10। এই প্রোটিন 10। ওকে, এভাবে করে মনে রাখবা। শেষ। গেল। তাহলে এইটা গেল। এখন এখানে একটু আরো কিছু জেনে নাও, যে প্রজাতি ভেদে, তোমার প্রজাতি ভেদে মানে বিভিন্ন প্রজাতিতে রাসায়নিক গঠনে ভিন্নতা আছে। কি কি আছে তোমার? মানে কোষ প্রাচীরের তোমার হচ্ছে রাসায়নিক উপাদান তো হচ্ছে সেলুলোজ। তাহলে জেনে নাও এবার যে ব্যাকটেরিয়ার রাসায়নিক উপাদান কি? পেপটিডোগ্লাইকন বা মিউকোপ্রোটিন। হ্যাঁ, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। তো পেপটিডোগ্লাইকন বা মিউকোপ্রোটিন। তারপর হচ্ছে তোমার শৈবাল। শৈবালের আবার কি? শৈবালের হচ্ছে তোমার রাসায়নিক উপাদান হচ্ছে তোমার আহ গ্লাইকোপ্রোটিন এবং পলিস্যাকারাইড। গ্লাইকোপ্রোটিন ও পলিস্যাকারাইড। তারপর হচ্ছে তোমার এক কোষ। আবার শৈবালে একটু জেনে রাখো যে এক কোষী শৈবাল, এক কোষী শৈবাল আছে না, যেমন কি ডায়াটম। ডায়াটমের হইতেছে কি? সিলিসিক অ্যাসিড। ডায়াটমের কি? সিলিসিক অ্যাসিড। এটা হচ্ছে কি মানে ওর ওর কোষ প্রাচীর কি দিয়ে গঠিত আর কি, এটা জিজ্ঞেস করে যে কোষ প্রাচীর কি দিয়ে গঠিত বা রাসায়নিক গঠন কি ওইটার, কোষ প্রাচীরের। ডায়াটমের রাসায়নিক গঠন কি? এইভাবে আর কি। ডায়াটমের কোষ প্রাচীরের রাসায়নিক গঠন কি? সিলিসিক অ্যাসিড। আচ্ছা, বলছে তোমার হচ্ছে ছত্রাক। ছত্রাকের তোমার গাঠনিক উপাদান কি? কাইটিন, ঠিক আছে, কাইটিন এবং এখানে কিছু পলিস্যাকারাইড থাকবে। এটাই। উদ্ভিদ কোষে তো সেলুলোজ বললাম, এটা হচ্ছে উদ্ভিদ। এখন একটা আরেকটা প্রশ্ন জেনে নাও। উদ্ভিদ কোষের অন্যতম শনাক্তকারী বৈশিষ্ট্য কি? কোষ প্রাচীর। উদ্ভিদ কোষের অন্যতম শনাক্তকারী বৈশিষ্ট্য হচ্ছে কোষ প্রাচীর। মানে উদ্ভিদ কোষ মানে এখানে কোষ প্রাচীর থাকবে। আর কোষ প্রাচীর কই কই থাকবে না বলছিলাম? যে প্রাণী কোষ, জনন কোষ, চলরণিত। হ্যাঁ, এটা মাথায় রাখবা। তো এই আর কি, এগুলাই। এখন এখানে আরো একটা কাহিনী আছে, এটা দরকার খুব, যে সূক্ষ্ম গঠন। এটাও কিন্তু আসে, ইম্পর্টেন্ট, এটা আসছে প্রশ্ন। কোষ প্রাচীরের সূক্ষ্ম গঠন। কোষ প্রাচীরের প্রধান উপাদান কি? সেলুলোজ। মনে রাখবা 1000 থেকে 3000টা সেলুলোজ মিলে সেলুলোজ চেইন গঠিত হয়। আর 100টা সেলুলোজ চেইন মিলে মাইসেলি গঠন করে। এই মাইসেলির কি বলা হয়? কোষ প্রাচীরের তোমার হচ্ছে এই যে ক্ষুদ্রতম গাঠনিক একক। কোষ প্রাচীরের ক্ষুদ্রতম গাঠনিক একক কোনটা? মাইসেলি। এটা মাথায় রাখবে, এটা পরীক্ষায় আসছে, কৃষিতে আসছে। আর তাহলে কি বললাম? 100টা সেলুলোজ চেইন মিলে মাইসেলি গঠিত, মাইসেলি গঠন করা হয়, যেটা হচ্ছে তোমার হচ্ছে কোষ প্রাচীরের ক্ষুদ্রতম গাঠনিক একক বলা হয়। 20টা মাইসেলি মিলে তোমার মাইক্রোফাইব্রিল গঠিত হয়। মাইক্রো, মাইক্রো মানে ছোট। মাইক্রোফাইব্রিল গঠিত হবে 20টা মাইসেলি মিলে। আর এই মাইক্রোফাইব্রিল হচ্ছে 250টা মাইক্রোফাইব্রিল মিলে গঠন করবে ম্যাক্রোফাইব্রিল। ম্যাক্রো, ম্যাক্রো মানে বড়, ঠিক আছে। এই ফ্লো চার্টটা মনে রাখবা। এটা নিয়ে আমি অলরেডি একটা এমসিকিউ নিয়েছিলাম কিন্তু। হ্যাঁ, তো এর কি আর কোষ প্রাচীরের কিছু কাজ আছে, এগুলো আর না বলি, ওইখান থেকে বই থেকে দেখে নিও। বহুত কিছু বলছি, যা বলছি ভাই এগুলো মোর দেন এনাফ। তো চলো, এটা আমাদের 10 নম্বর ছিল মেবি। এরপর হচ্ছে এখন 11 নম্বর। এটা তো বুঝছো না, সে প্যাকেটে কি করে? হ্যাঁ, আচ্ছা যাই হোক, পড়ার মাঝে মধ্যে একটু আর কি হাসি ঠাট্টা, একটু মজা। ও, এটা হচ্ছে পড়াশোনায় আর কি মনোযোগ বাড়বে ইনশাল্লাহ। আচ্ছা, এরপর হচ্ছে তোমার হচ্ছে স্টপ কোডন বা আচ্ছা, স্টপ কোডন নয় কোনটা, বা এখানে বলছে স্টার্ট কোডন কোনটা। হ্যাঁ, এটা মাথায় রাখবে যে স্টপ কোডন নয় প্রশ্নটা। এটা কি? তাহলে এটা তো জানো, মিথিওনিন বা AUG। এটা কারণ এটা কি বলা হয়? স্টার্ট কোডন। এটা কি বলা হয়? স্টার্ট কোডন অথবা স্টপ কোডন নয় এটা। তাহলে স্টপ কোডন গুলা কি? ওয়া, উগা, ওয়াগ। হ্যাঁ, ওয়া, উগা, ওয়াগ। স্টপ কোডন কোনগুলা জানো তো? ওয়া, এগুলা আশা করি বলা লাগবে না তো। ওয়া, উগা, ওয়াগ। এগুলো হচ্ছে স্টপ। স্টপ, স্টপ, ওয়া, উগা, ওয়াগ আর কি। আর ওইটারে কি বলা হয় তোমার হচ্ছে মিথিওনিন। ওইটা কি তোমার স্টার্ট কোডন, ঠিক আছে। এই আর কি, এটা নিয়ে আর না বলি।
আর ওইটা কি AUG, মিথিওনিনটা কি স্টার্ট কোডন, এটা কি AUG, এটা হচ্ছে স্টার্ট। এগুলো আশা করি সবাই পারবা। আচ্ছা, তারপরের প্রশ্ন তোমার, কোন কোষ বিভাজনে নিউক্লিয়াস বিভক্ত হয় দুইবার কিন্তু ক্রোমোজোম বিভক্ত হয় একবার? এটা জানো? এই ক্রোমোজোম একবার বিভক্ত হওয়ার কারণে কি মাতৃকোষের তোমার হচ্ছে গুণগুলা এখানের মধ্যে হচ্ছে অর্ধেক হয়ে যায় অপত্য কোষে। এটা কি বলা হয়? মিউসিস। এটা আশা করি পারবা সবাই। হ্যাঁ, ক্রোমোজোম একবার বিভক্ত হয়। আচ্ছা, এখন এরপরের প্রশ্ন হচ্ছে তোমার, মিউসিস একের কোন পর্যায়ে সিনাপসিস হয়? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, যে মিউসিস একের কোন পর্যায়ে সিনাপসিস হয়। এটার অপশন হচ্ছে তোমার ল্যাপটোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডায়াকাইনেসিস। আনসার কি হবে তাহলে? মিউসিস একের কোন পর্যায়ে সিনাপসিস হয়? সিনাপসিস কই হয়? জাইগোটিনে। হ্যাঁ, সিনাপসিস কই হয়? জাইগোটিনে। তো চলো আমি তোমাদেরকে আরো কিছু পড়াশোনা একটু করাই দিই, যে তোমার হচ্ছে এই কিছু জিনিস মনে রাখবা, কিছু জিনিস মাথায় রাখা লাগবে। সেইটা মুছে দিয়ে এবার তোমার হচ্ছে মাথায় রাখবা কি, যে ল্যাপটোটিন, পারলে এটা একটু লিখে নাও, নোট করে নাও, বা পরীক্ষার আগের রাতে যদি দেখো তাইলে হচ্ছে এমনি দেখে নাও, শিখে রাখো। আর জুনিয়ররা দেখলে এগুলো হচ্ছে মানে 26-27 ব্যাচ দেখলে হচ্ছে এগুলা লিখে রাখো। ল্যাপটোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, প্যাকাইটিন এখানে ডট ডট দিতেছি আর কি, যে তোমার হচ্ছে ডিপ্লোটিন। কিছু ওয়ার্ড দেখলেই এগুলা মাথায় নিয়ে আসবা। ডিপ্লো, আচ্ছা ডিপ্লোটিন, এরপর হচ্ছে ডায়াকাইনেসিস, ডায়াকাইনেসিস। এখন তোমার ল্যাপটোটিন, ল্যাপটোটিনে কি কি মনে রাখবা জানো? ল্যাপটোটিনের যে ওয়ার্ড গুলা দেখলেই আনসার দিয়ে দিবা ল্যাপটোটিন, যে বুকেট, বুকেট গঠন, বুকেট। এরপর হচ্ছে তোমার হচ্ছে পোলারাইজ বিন্যাস, কি পোলারাইজ বিন্যাস, পোলারাইজড বিন্যাস, পোলারাইজড, পোলারাইজ বিন্যাস। এগুলা দেখলেই কি আনসার? এগুলা দেখলেই হচ্ছে তোমার হচ্ছে পোলারাইজ বিন্যাস, দেখলে ল্যাপটোটিন। জাইগোটিন আনসার কখন হবে? জাইগোটিন আনসার সিনাপসিস আর হচ্ছে বাইভ্যালেন্ট, বাইভ্যালেন্ট আর হচ্ছে সিনাপসিস, বাইভ্যালেন্ট এন্ড হচ্ছে সিনাপসিস। শেষ। বলছি তোমার হচ্ছে প্যাকাইটিন, প্যাকাইটিন তুমি যে ওয়ার্ড গুলা দেখলে এখানে প্যাকাইটিন হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, ঠিক আছে? ক্রসিং ওভার, ক্রসিং ওভার কই হয়? প্যাকাইটিনে। ক্রসিং ওভার, দেন হইতেছে তোমার হচ্ছে এখানে কি টেট্রাড গঠন করে, হ্যাঁ, কায়াজমা গঠন করে, কায়াজমা, কায়াজমা, কায়াজমাটা কোন আকৃতির বলো তো? কায়াজমার, কায়াজমার একটা শেপ আছে, কায়াজমাটা কি এক্স আকৃতির, এক্স, এক্স আকৃতির, হ্যাঁ, এটা মাথায় রাখো, এক্স আকৃতির কায়াজমা। হচ্ছে টেট্রাড, টেট্রাড, টেট্রাডটাও কই হয়? প্যাকাইটিন। হচ্ছে ডিপ্লোটিন, ডিপ্লোটিন মনে রাখবা হচ্ছে কি প্রান্তীয়করণ বা টার্মিনালাইজেশন, ইংলিশটাও আসে কিন্তু টার্মিনালাইজেশন, হ্যাঁ, প্রান্তীয়করণ বা টার্মিনালাইজেশন। তো এ আর কি প্রান্তীয়করণ, প্রান্তীয়করণ কই হয়? ডিপ্লোটিনে। এটা যেন ভুল যেন না হয়, হ্যাঁ। পোলারাইজ বিন্যাস, পোলারাইজ বিন্যাস হবে হচ্ছে তোমার কি ল্যাপটোটিনে, ঠিক আছে? পোলারাইজ বিন্যাস ল্যাপটোটিনে। বুকে, বুকের মানে কি জানো? ফুলের মতো, ফুলের তোড়ার মতো বিন্যাস, এটা। আচ্ছা, এখানে হচ্ছে তোমার হচ্ছে প্রান্তীয়করণ হয়, আর একটা হচ্ছে লুপ তৈরি করে, লুপ, লুপ, লুপ তৈরি, লুপ তৈরি কই করে? লুপ তৈরি করে হচ্ছে তোমার হচ্ছে ডিপ্লোটিনে। শেষ। এরপর হচ্ছে তোমার হচ্ছে ডায়াকাইনেসিস, ডায়াকাইনেসিস একটা জিনিস মনে রাখবে, যে ধাত্র জমে, এটা হচ্ছে অদৃশ্য হয়ে যায়, ঠিক আছে? ডায়াকাইনেসিসে অদৃশ্য হয়ে ধাত্র জমে, ধাত্র, ধাত্র জমে অদৃশ্য হয়, অদৃশ্য। এই ওয়ার্ড গুলা দেখলে মনে রাখবে এগুলা। আমি জাস্ট আরেকবার বলে দিই দ্রুত। ল্যাপটোটিনে কি তোমার বুকেট পোলারাইজ বিন্যাস দেখছো মানেই আনসার হচ্ছে ল্যাপটোটিন। বাইভ্যালেন্ট সিনাপসিস বলছে মানেই জাইগোটিন। ক্রসিং ওভার কায়াজমা এবং হচ্ছে টেট্রাড, আর কায়াজমাটা দেখবে এক্স আকৃতির, প্যাকাইটিন। প্রান্তীয়করণ কই হয়? ডিপ্লোটিন। লুপ তৈরি কই হয়? ডিপ্লোটিন। ধাত্র জমে অদৃশ্য হয় কোথায়? এটা জিজ্ঞেস করলে তোমার হচ্ছে ডায়াকাইনেসিস। দেখো পড়া কিন্তু এখানেই শেষ, আমার ক্লাসেই আমার পড়া শেষ হয়ে যায় আসলে, বুঝছো? তো এই আর কি, এটা পারলে একটা ছবি তুলে নাও, স্ক্রিনশট নিয়ে নাও, দ্যাটস ইট। আচ্ছা, তো এরপরে আসি এবার নেক্সট প্রশ্ন, যে
কোষ বিভাজনের কোন ধাপে ক্রসিং ওভার হয়? দেখছো, চলে আসছে। ক্রসিং ওভার কই হয়? প্যাকাইটিনে। দেখছো, কমন। আচ্ছা, ভালো কথা। এখানের মধ্যে আমরা যেগুলো বলতেছিলাম যে তোমার ক্লোরোপ্লাস্ট ছিল, দেন হইতেছে তোমার হচ্ছে মাইটোকন্ড্রিয়া ছিল, মাইটোকন্ড্রিয়া মাইটোকন্ড্রিয়া আমরা পাইছি টপিকের মধ্যে। তারপর হচ্ছে তোমার হচ্ছে আমরা পাইছি কি অপর নাম বা বিশেষ নাম, কোনটারে কি বলা হয়? হ্যাঁ, স্পেশাল নাম, ওই যে পাওয়ার হাউস কোনটা, এইগুলার কি অপর নাম, বিশেষ নাম। লিখে নাও, লিখে নাও, বিশেষ নাম। যা বলতেছি এগুলা ইনশাল্লাহ আসবে এখান থেকে, ঠিক আছে। তারপর হচ্ছে তোমার হচ্ছে রাসায়নিক উপাদান বা কোষ প্রাচীর কোনটা, রাসায়নিক গঠন কি আর কি, এই যে যেটা সেলুলোজ হেমিসেলুলোজ বুঝাইলাম, এটা মানে সোজা কথা, এটা বাদ দাও, কোষ প্রাচীর লেখো, কোষ প্রাচীর। কোষ প্রাচীর কিন্তু ইম্পর্টেন্ট, হ্যাঁ, পড়াই দিছি, একদম একদম এ টু জেড পড়াই দিছি। কোষ প্রাচীরের পরে মনে রাখবা কি, এই যে কোডন, কোডন কোনটা, কি কোডন, স্টপ কোডন, স্টার্ট কোডন কোনটা। তারপর দিচ্ছে তোমার হচ্ছে আবার, এরপর আমরা যদি আবার ইয়াতে চলে যাই, কোষ বিভাজনে চলে যাই, ওইখান থেকে দিচ্ছে তোমার হচ্ছে যে মিওসিসের ধাপগুলা, মিওসিসের ধাপ, মিওসিসের এখানে আসলে সবই লাগবে, মাইটোসিসের ধাপও লাগবে, মাইটোসিসের ধাপ, মিওসিসের ধাপ, হ্যাঁ, মিওসিসের ধাপ, সবই লাগবে এইগুলা দেখবা। তো মিওসিসের উপধাপ যা আছে আর কি, ধাপগুলা শেষ। হচ্ছে কোষ বিভাজনের কোন পর্যায়ে ক্রোমোজোম গুলা বিষুবীয় অঞ্চলে অবস্থান করে? এই যে চলে আসছে মাইটোসিসের ধাপ। তাহলে কোষ বিভাজনের কোন পর্যায়ে ক্রোমোজোম গুলা বিষুবীয় অঞ্চলে অবস্থান করে বলো তো? এদিন নেই পারার কথা, মেটাফেজ। হ্যাঁ, কই হয়? মেটাফেজ। তাহলে আমি আর এটা বলতেছি না, ওগুলো হচ্ছে মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, যা যা আছে তোমার, প্রোফেজ, প্রোমেটাফেজ, সব একটু পড়ে নিও। আর এখানের মধ্যে আছে, এখানে গেলে পেয়ে যাবা, টেলিগ্রামের মধ্যে গেলেও পেয়ে যাবা, তুমি নিজের বই থেকে পড়ে নিতে পারো। এরপর একটা হচ্ছে তোমার হচ্ছে সুক্রোজের রাসায়নিক সংকেত কোনটা? তো সুক্রোজের রাসায়নিক সংকেত একটু দেখাই দিই। এটা কি সিড, প্রথমে হচ্ছে তুমি হচ্ছে সিড, এটা CHO দিবা, ঠিক আছে, কার্বোহাইড্রেটের সংকেত দিতে এটা, তাই না? সে যখন C12, এইচ কত, H22, আর O11। তাহলে গ্লুকোজের রাসায়নিক সংকেত কি, এটা কমেন্টে জানাই দিও, হ্যাঁ। তো এটা সুক্রোজের রাসায়নিক সংকেত, এটা জেনে নাও। তারপর হচ্ছে আবার হচ্ছে তোমার অণুজীব বিজ্ঞানের জনক কারে বলা হয়? পড়াইছি না ভাই, পড়াইছি না, এটা কি পারবা না? কিন্তু পারতে হবে, হ্যাঁ, এটা পারতে হবে, না পারলে কিন্তু হবে না, না পারলে চান্স হবে না, সোজা কথা। হ্যাঁ, পারতে হবে, এবং ইনশাল্লাহ তোমরা পারবা, যারা এই ভিডিও দেখছো তারা পারবা। অণুজীব বিজ্ঞানের জনক কারে বলা হয়? এখানে দিছে এরিস্টটল, অ্যান্টনি ভন লিওন হুক, রবার্ট হুক, উইলিয়াম হার্ভে। বাপরে বাপ। তাইলে বলতো, অণুজীব বিজ্ঞানের কারে বলা হয়? অ্যান্টনি ভন লিওন হুক। তাহলে এরিস্টটল কিসের ছিল? হ্যাঁ, পড়াইছিলাম এ দিয়ে, এনিমাল, প্রাণী প্রাণী বিজ্ঞানের বা প্রাণীবিদ্যার। রবার্ট হুক কিসের ছিল? হ্যাঁ, কোষের, তাই না? আর আরো কি কি রবার্ট হুক আরেকটা করছে, এটা বলবা। আর তোমরা আমাকে জানাবো হচ্ছে উইলিয়াম হার্ভে, এটাও কিন্তু বলে দিছি, একসাথেই বলে দিছিলাম, ওই যে একটা চার্ট প্রথমে যেটা পড়াইছি, যে কন্টেন্টটা দিছি, ওই যেগুলো বলছি তথ্য, ওইগুলা থেকে। উইলিয়াম হার্ভে, তোমরা আমাকে কমেন্ট করবা, কমেন্টে জানাবে যে উইলিয়াম হার্ভে কিসের জনক, হাইফেন দিয়ে এটার জনক, ওইটা জানাবা। আচ্ছা, এরপরে প্রশ্ন হচ্ছে তোমার ভাইরাসের গাঠনিক উপাদান কি কি? ভাইরাসের গাঠনিক উপাদান কি কি? অপশন আছে প্রোটিন ও চর্বি, প্রোটিন ও ভিটামিন, নিউক্লিক অ্যাসিড ও প্রোটিন, চর্বি ও নিউক্লিক অ্যাসিড। এটা কি হবে? তোমরা সবাই জানো নিউক্লিক অ্যাসিড, এবং একটা প্রোটিন আবরণী থাকে, প্রোটিন, আর ভিতরে থাকে নিউক্লিক অ্যাসিড, দ্যাটস ইট। তাহলে এটার আনসার কি? নিউক্লিক অ্যাসিড ও প্রোটিন, ভাইরাসের গাঠনিক উপাদান। আচ্ছা, এরপরে প্রশ্ন হচ্ছে তোমার হচ্ছে বার্ড ফ্লু রোগটি কিসের দ্বারা হয়? ভাইরাস, ব্যাকটেরিয়া, ফাঙ্গাস, প্যারাসাইট। ভাইরাস, ব্যাকটেরিয়া, ফাঙ্গাস, প্যারাসাইট, এ কি? বার্ড ফ্লু হচ্ছে তোমার কি, এই ফ্লু জাতীয় যেগুলো আছে, এগুলো হচ্ছে তোমার হচ্ছে আহ ভাইরাস গঠিত, ঠিক আছে। তো বার্ড ফ্লু, এটা কি তোমার বসন্ত রোগ, কি ভাইরাস, ভাইরাস দিয়ে হয়। তো চলো এখন তোমাদেরকে হচ্ছে ভাইরাস গঠিত আরো কিছু রোগ আর কি আমি বলে দিই। তো ভাইরাস গঠিত কিছু রোগ মনে রাখার একটা ট্রিক্স বলে দিব, বাকিটা নিজে নিজে বুঝে যাবা। হ্যাঁ, ভাইরাস গঠিত রোগের একটা ট্রিক্স বলে দিব, বাকিটা নিজে নিজে বুঝে যাবা। আচ্ছা, এখানে হচ্ছে তোমার হচ্ছে কি চিনি বা সুক্রোজ, সুক্রোজ সম্পর্কে একটু পড়াশোনা করে নিও, প্রশ্ন যেহেতু আসছে, চলে আসতে পারে। সুক্রোজ, তারপর হচ্ছে তোমার হচ্ছে এখানে আবার পরে পাইলাম আমরা ভাইরাস, ভাইরাসে কিন্তু অনেক প্রশ্ন পাইছি, ভাইরাস। তো ভাইরাস গঠিত রোগ গুলাকে কি বলা হয়? একটা ট্রিক্স মনে রাখবা, যে হাই হাই দেশে বসন্ত মাস এলো,
ভাইকে ইনফ্লুয়েঞ্জা ও ডেঙ্গু জ্বরে পেল। এই ট্রিক্সটা জেনে নাও। হাই হাই দেশে বসন্ত মাস এলো, কমা ভাইকে, মানে দেশে বসন্ত মাস যখনই আইছে, ভাইরে এবার কি, ভাইকে ইনফ্লুয়েঞ্জা ডেঙ্গু জ্বর পেল। ইনফ্লুয়েঞ্জা, ভাইকে ইনফ্লুয়েঞ্জা ও ডেঙ্গু জ্বর পেল। আরে কষ্ট, ইনফ্লুয়েঞ্জা ও ডেঙ্গু জ্বর পেল, কি কষ্ট ভাইরে ভাই, ডেঙ্গু জ্বর পেল। ঠিক আছে, তো এখন কি, হাই দিয়ে কি, এই হাই দিয়ে হইতেছে হাম। ঠিক আছে, হাই দিয়ে হাম, হাম রোগ যেটা, ওইটা হইতেছে তোমার হচ্ছে ভাইরাস গঠিত, এটা মাথায় রাখবা, হাম। এরপর আরেকটা হাই দিয়ে কি, হারপিস। আরেকটা হাই দিয়ে হচ্ছে হারপিস। দেয়া দিয়ে তারপর হচ্ছে তোমার হচ্ছে দেশে গেল, এরপর হচ্ছে বসন্ত। বসন্ত দিয়ে কি, এই যে গুটি বসন্ত যা আছে, ঠিক আছে, জলা বসন্ত, গুটি বসন্ত, হ্যাঁ, ফ্লু টাইপের যেগুলো আছে, সোয়াইন ফ্লু, বার্ড ফ্লু, এগুলা। তারপর হচ্ছে মাছ দিয়ে কি, মামস। মামস, মামস মুখের প্রদাহ, হ্যাঁ, মুখের প্রদাহ, মামস। মামস, এটা মনে রাখবা। এলো, এলো দিয়ে কি, এইডস। এইডস, ঠিক আছে। ভাইকে দিয়ে কি, ভাইকে দিয়ে বোঝা হচ্ছে তোমার হচ্ছে ভাইরাল হেপাটাইটিস। ভাই, ভাইকে দিয়ে হচ্ছে ভাইরাল হেপাটাইটিস, ভাইরাল হেপাটাইটিস, ভাইরাল হেপাটাইটিস। ইনফ্লুয়েঞ্জা দিয়ে ইনফ্লুয়েঞ্জা, ডেঙ্গু দিয়ে ডেঙ্গু, আর জ্বর দিয়ে হচ্ছে কি জলাতঙ্ক, জ্বর দিয়ে হচ্ছে জলাতঙ্ক, পেলো দিয়ে হচ্ছে পোলিও। পেলো দিয়ে কি, পোলিও। এগুলো সব কি ভাইরাস গঠিত রোগ। এইগুলা বাদে যা পাবা ওইটা অন্য কিছু বা ব্যাকটেরিয়া জনিত আর কি, বুঝছো। এবার মনে রাখবা। তাহলে হাই হাই দেশে বসন্ত মাস এলো, ভাইকে ইনফ্লুয়েঞ্জা ডেঙ্গু জ্বরে পেলো। কষ্ট, কষ্ট, জীবনে কষ্ট। ঠিক আছে, এই আর কি। আচ্ছা ঠিক আছে, তাইলে আমরা একটু নীরবতা পালন করছি। এখন চলো আরেকটা পড়ালেখা যাই। আচ্ছা, এরপরের প্রশ্নটা আমার খুবই ফেভারিট প্রশ্ন, ম্যালেরিয়া থেকে প্রশ্ন। ঠিক আছে, ভাইরাসের পরে ভাইরাস, ব্যাকটেরিয়া, এগুলো সবই ইম্পর্টেন্ট আসলে, বুঝছো, মানে ওই চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট। তো ওইখানে কোন টপিক গুলা পড়বো, অন্ততপক্ষে যেগুলো পড়াই দিচ্ছে এই জায়গাগুলো। আর হচ্ছে ম্যালেরিয়া। ম্যালেরিয়া আসলে পুরো চ্যাপ্টারটাই অনুজীব, পুরাটাই চলে আসছে আর কি, এখানে অনুজীব বিদ্যা, কে আবিষ্কারক, এই সেই সবই চলে আসছে। তো যাই হোক, এখন তোমার হচ্ছে ম্যালেরিয়া থেকে একটা প্রশ্ন আসছে যে মানব দেহে প্লাজমোডিয়াম ম্যালেরি এর সুপ্তাবস্থা কতদিন। প্লাজমোডিয়াম ম্যালেরি যেটা আছে, এটার সুপ্তাবস্থা কতদিন। এইটা তোমার হচ্ছে প্রশ্ন, অপশন আছে, এ তোমার হচ্ছে 12 থেকে 20 দিন, বি দিছে হচ্ছে 8 থেকে 15 দিন, সি দিল হচ্ছে 18 থেকে 40 দিন, ডি 11 থেকে 16 দিন। তাহলে এটার আনসার কি হবে, 18 থেকে 40 দিন। ঠিক আছে, এটার আনসার 18 থেকে 40 দিন। তো এইটা সম্পর্কে একটু পড়াশোনা করা লাগে আসলে। ওয়েট বলতেছি, এইটা সম্পর্কে আমি দেখবা মিডিয়া আওয়ার ইউটিউবে একটা ক্লাস নিয়ে রাখছি। মিডিয়া আওয়ার ইউটিউব চ্যানেলে একটা ক্লাস নেওয়া আছে আমার। আমার হইতেছে ওই অণুজীবের উপর, ওইখানে যেটা 3 নম্বর লেকচার ম্যালেরিয়া, ওই লেকচারের তুমি আহ 23 থেকে 33 মিনিট, ওই লেকচারটা প্রায় 2 ঘন্টার, ওইখানে 23 থেকে 33 মিনিট, অর্থাৎ 10 থেকে 12 মিনিট, বা 23 থেকে 35 মিনিট, টোটাল 12 মিনিটের মতো ওই পার্টটা দেখবে একদম পুরা। এই চার্ট পুরো ক্লিয়ার, এখানে একটা চার্ট আমি এটা খুব সুন্দরভাবে মনে রাখেছি তোমার। প্লাজমোডিয়াম ফেলসিফ্রাম, প্লাজমোডিয়াম ওভালি, ভিভ্যাক্স, ম্যালেরি, কোনটা কি দিয়ে হয়, কোনটা দিয়ে কি রোগ হয়, জ্বরের প্রকৃতি, মানে এটা কত ঘন্টা পর পর আসে, এটা সুপ্তাবস্থা, জ্বর পুনরাবর্তন, কালো করা দিয়েছি, যেটা আজিবুস স্যারের ইনফো, বুঝছো, একদম সব পড়াই দিছে এখানে। এই ক্লাসটা করে নিবা, তাইলে ইনশাল্লাহ দেখবা যে হয়ে যাবে। ওই ক্লাসটা, ওই ওই পার্টটুকু অন্তত পক্ষে করে নিও, অথবা আমি হচ্ছে ওইটুকু তোমাদেরকে দেখি কাট করে দিতে পারি কিনা, এই আর কি। আর তোমরা যদি না পেয়ে থাকো, ওই বললাম তো টেলিগ্রাম চ্যানেল দেখবে, ওইখানের মধ্যে এগুলা বলে দেওয়া আছে। আচ্ছা ঠিক আছে, এরপরে চলো, এরপরে প্রশ্ন কি, যেমন হচ্ছে নিচের কোনটি ম্যালেরিয়া জ্বরের লক্ষণ। এ প্লীহা ও যকৃৎ বড় হয়ে যাওয়া, বি তীব্র ক্ষুধা অনুভব করা, সি পানি পানে অনীহা, ডি বুকে প্রচন্ড ব্যথা। তাহলে এটা কি, প্লীহা ও যকৃৎ বড় হয়ে যাওয়া, এটা হলো আনসার। ঠিক আছে, ম্যালেরিয়া জ্বরের লক্ষণ, যে যেখানে আরবিসির ভাঙন হয়, অনেক কিছু হয়। তোমরা হইতেছে তাহলে বুঝতেছো ম্যালেরিয়া কোন জায়গা, ওই চার্ট যেটা আছে বইয়ে, হ্যাঁ, একটা চার্ট যেটা আছে, ওই চার্টটা, তারপর হইতেছে তোমার হচ্ছে এই যে লক্ষণ গুলা, এগুলো খুব ইম্পর্টেন্ট, বুঝতে পারছো।
তাহলে লিখে নাও যে ম্যালেরিয়ার কোন কোন জায়গা, চার্ট ম্যালেরিয়ার লক্ষণ। আচ্ছা চলো এবার, টোবাকো মোজাইক ভাইরাসের দেহ কি দ্বারা গঠিত? টোবাকো মোজাইক ভাইরাসের দেহ কি দ্বারা গঠিত? তো এটা কিন্তু তোমার একটু জানা লাগবে। এটা হচ্ছে তোমার আরএনএ এবং প্রোটিন, ডিএনএ এবং প্রোটিন, ডিএনএ এবং লিপিড, আরএনএ এবং লিপিড। তো কোনটা আনসার? এটা হচ্ছে আরএনএ এবং প্রোটিন, এটা একটু মাথায় রাখবা। তাইলে টোবাকো মোজাইক ভাইরাসের দেহ কি দ্বারা গঠিত? আরএনএ এবং প্রোটিন দ্বারা গঠিত। তো এটা চলো একটু তোমাদেরকে আরো কিছু জানাই যে তোমার আরএনএ ভাইরাস কি কি আছে বা আরএনএ দিয়ে তৈরি আর কি কি আছে এরকম। তোমার আরএনএ ভাইরাস এটা মনে রাখবা হচ্ছে তোমার হচ্ছে এইচআইভি, তারপর হচ্ছে তোমার হচ্ছে করোনা ভাইরাস, এই যে নোবেল করোনা আমাদের আমাদের যা গেল করোনা, তারপর হচ্ছে টিএমবি, তারপর হচ্ছে ডেঙ্গু বা বামন, এগুলা পোলিও, মামস আর রেবিস, রিও, ঠিক আছে? এইগুলা এইগুলা হইতেছে তোমার হচ্ছে আরএনএ ভাইরাস। ওকে, এইটুকু মনে রাখবা। আর আরএনএ ভাইরাসটা মনে রাখতে পারলে তুমি কি পারবা ডিএনএ ভাইরাস কোনগুলা, বাকি সব ডিএনএ ভাইরাস। তাহলে আমি তোমার আর একটু মনে রাখি, জাস্ট বলি। আরএনএ ভাইরাস মনে রাখার একটা ট্রিক্স দিয়ে দিই, চলো। আরএনএ ভাইরাস মনে রাখার একটা ট্রিক্স তোমাদেরকে আমি শিখাই দিই। হ্যাঁ, তোমরা তো এখানে দুষ্ট পোলাপাইন আছো, তো তোমাদের হচ্ছে অনেক কি আছে, মধু আছে তাই না? এখন শীতকাল, মধুর সময়। হ্যাঁ, তো তোমাদের মধুটা কি? তোমাদের মধুটা হচ্ছে হানি। হ্যাঁ, আছে না, অনেকের হানি থাকে। হ্যাঁ, তো এই যে হানি, তো হানি রে, হানি তো হানি হচ্ছে বিয়ের পরে হানি হওয়া ভালো। হ্যাঁ, বিয়ের আগে হানি হওয়া কিন্তু ভালো না। তো বিয়ের পরে হানি হলে কি সুবিধা, এটা চলো আমরা জেনে নিই। যে হানি, তুমি আজ দারুণ পোলাও মাংস রান্না করছো। ঠিক আছে হানি, তুমি আজ, এই পোলাপান যারা আছো, হ্যাঁ ছেলে মানুষ, বয়স যারা আছো, শিখে রাখো। হ্যাঁ, লাগবে, কাজে লাগবে। এই যে আমি শিখে ফেললাম। হ্যাঁ, আচ্ছা হানি, তুমি আজ দারুণ পোলাও, এটা কিন্তু প্রশংসা করতে হবে। হ্যাঁ, আর মনে রাখবা, ইসলামের দৃষ্টিতে বইয়ের প্রশংসা করা সুন্নত। তো এটা বিয়ের পরে বলবো আর কি। তাহলে কি, হানি তুমি আজ দারুণ পোলাও মাংস রান্না করো, পোলাও মাংস রান্না করো। পোলাও মাংস রান্না করো। তাহলে হানি দিয়ে কি, হানি দিয়ে মনে রাখবা হচ্ছে এইচআইভি। ঠিক আছে, হানি দিয়ে হচ্ছে এইচআইভি, তারপর হা দিয়ে হচ্ছে এইচআইভি। ঠিক আছে, হানির হা দিয়ে এইচআইভি, নি দিয়ে মনে রাখবা হচ্ছে তোমার নোবেল করোনা, নোবেল করোনা, নোবেল করোনা নি দিয়ে। ঠিক আছে, হা দিয়ে হচ্ছে এইচআইভি, নি দিয়ে হচ্ছে নোবেল করোনা, পারলে লিখে গেল। হ্যাঁ, তারপর হচ্ছে তোমার তুমি দিয়ে কি, তুমি টিএমবি, টিএমবি ভাইরাস, টিএমবি। তাহলে তুমি টিএমবি। আর এরপরে আজ, আজকে একটু প্রশংসাটা তো আসলে বাস্তবেই করবা, এই কারণে দারুণ দিয়ে মনে রাখবা কি, ডেঙ্গু, এবং কি মনে রাখবা, বামন। ডেঙ্গু আর হচ্ছে বামন, এটা। আর পোলাও দিয়ে কি মনে রাখবা, পোলিও, পোলিও ভাইরাস আছে না, পোলিও। ঠিক আছে, মাংস দিয়ে হচ্ছে মামস, মাংস দিয়ে কি, মামস। আর রান্না দিয়ে মনে রাখবা কি, রান্না দিয়ে হচ্ছে রেবিস এন্ড হচ্ছে রিও। এই রেবিস এন্ড হচ্ছে রিও, রেবিস, 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 রেবিস ভাইরাস এর ফলে কি হয় জানো তো? হ্যাঁ, জলাতঙ্ক, কুকুরের কামড়ে, বিভিন্ন প্রাণীর কামড়ে এগুলো হয়। তো রেবিস, আর হচ্ছে কি বললাম যে রিও, রিও। হ্যাঁ, রিও। এই দুইটা কিন্তু আবার তোমার হচ্ছে কয় সূত্র কারণে জানো? দ্বিসূত্র কারণে। নর্মালি আর এনে কয় সূত্র বলো তো? নর্মালি আর এনে হচ্ছে এক সূত্র, রাইট? ডিএনএ দ্বিসূত্র। তো আর এন এক সূত্র, তো তোমার হইতেছে দ্বিসূত্র আর এনে কোনগুলা, রেবিস এবং রিও, একটু জেনে রাখো। ঠিক আছে, আর বাকি সব হচ্ছে তোমার হচ্ছে ডিএনএ দিয়ে চালাই দিবা, তো শেষ। তাহলে এগুলা এগুলা শিখে রাখলেই হচ্ছে তুমি ডিএনএটা আর কি নিজে নিজে পারবা। যদি খুব সুন্দর একটা আহ, ইয়া দিলাম যে ছন্দ, তো বিয়ের পর অ্যাপ্লাই করতে পারবা যে হানি, তুমি আজ দারুণ পোলাও মাংস রান্না করেছো, এই আর কি, দারুণ পোলাও মাংস রান্না করেছো, সুন্দর করে প্রশংসা করে দিবা। তাহলে দেখবা যে হচ্ছে সুখে শান্তিতে থাকতে পারবা ইনশাল্লাহ। যাই হোক, এরপরে হইতেছে তোমার, আচ্ছা চলো এবার আরো কিছু পড়ে নিই আমরা, যে কোন ভাইরাস কোথায় রোগ তৈরি করে, মারাত্মক ইম্পর্টেন্ট। একটু জেনে নাও যে উদ্ভিদ ভাইরাস কোনগুলা, উদ্ভিদ ভাইরাস এটা কিন্তু আসবে কৃষিতে, কিন্তু যেহেতু কৃষি রিলেটেড।
আসার সম্ভাবনা অনেক বেশি। হ্যাঁ, এই চ্যাপ্টারটা বেশি ইম্পর্টেন্ট কেন বুঝতেছো? এটা ওই কৃষি রিলেটেড এর মধ্যে পড়তেছে। হ্যাঁ, এই কারণে। তো উদ্ভিদ ভাইরাস কি কি আছে? টিএমবি, বিন, হ্যাঁ, টিএমবি টোবাকো মোজাইক ভাইরাস, তারপর হচ্ছে বিন, এরপর হচ্ছে ইয়েলো ইয়েলো ভাইরাস, বিন ইয়েলো ভাইরাস, ঠিক আছে, এগুলা। তারপর হচ্ছে প্রাণী ভাইরাস কি কি আছে? এইচআইভি, ভ্যাকসিনিয়া, করোনা, ঠিক আছে। এটা মনে রাখবে কি, হাই রে করোনা ভ্যাকসিন। বলতো করোনা ভ্যাকসিন কারা মারে? উদ্ভিদের কি করোনা ভ্যাকসিন মারা লাগে? না, প্রাণীদের মানে মানুষদের ধরো, ঠিক আছে, এভাবে চিন্তা করো। তাহলে আমরা কি প্রাণী না? তাই তো হাইরে করোনা করোনা ভ্যাকসিন, ঠিক আছে। তাহলে মনে রাখবে কি, ভ্যাকসিনিয়া, এইচআইভি এবং হচ্ছে করোনা, এইগুলা হইতেছে তোমার কি, আহ প্রাণী ভাইরাস। শেষ। তারপর হইতেছে তোমার ব্যাকটেরিওফাজ। ব্যাকটেরিওফাজ কি কি আছে? টি2 ব্যাকটেরিওফাজ, টি3 ব্যাকটেরিওফাজ, টি6 ব্যাকটেরিওফাজ, টি2, টি4, টি6, ঠিক আছে। এগুলো কি করে? ব্যাকটেরিয়াকে খেয়ে ফেলে। হ্যাঁ, এই আর কি। ওই যে ওই যে লাইটিক চক্র, দেখছো না? আর সায়ানোফাজ আছে, দেখা যাচ্ছে যে তোমার হচ্ছে ওই সায়ানো ব্যাকটেরিয়াকে অ্যাটাক করে। এগুলো কি? LPP1, LPP2, দ্যাটস ইট, শেষ। আচ্ছা, গেল। তাহলে এরপরে জাস্ট একটু ওয়েট, আমি দেখি ভিডিওটা কত মিনিট হয়েছে। আচ্ছা, অলরেডি 1 ঘন্টা 16 মিনিট পার হয়ে গেছে। আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ আর কিছুক্ষণের মধ্যে আর কি শেষ করে দেওয়ার, সবকিছু দ্রুত শেষ করে দেওয়ার। একটু আমরা দ্রুত টানবো, ঠিক আছে। আর তোমরা হচ্ছে ব্যাখ্যাগুলো তাইলে কই পাবা? বলতেছি যে মিডিয়া আওয়ার বাই রিয়াদুল ইসলাম টেলিগ্রাম চ্যানেল এবং ভার্সিটি আওয়ার বাই রিয়াদুল ইসলাম টেলিগ্রাম চ্যানেলে। আচ্ছা, এরপরে দেখো এই যে চলে আসলো, ধানের টুংরো ভাইরাস সৃষ্টি করে, ধানের টুংরো রোগ সৃষ্টিকারীকে ভাইরাস নাকি ব্যাকটেরিয়া নাকি নেমাটোড নাকি হচ্ছে তোমার হচ্ছে ছত্রাক? এটার আনসার হচ্ছে ভাইরাস। শেষ। তাহলে ভাইরাস টপিকটা কত ইম্পর্টেন্ট বুঝতেছো? এরপরে যে প্রশ্ন আসছে যে কোন ব্যাকটেরিয়া পাটের আঁশ ছাড়াতে সাহায্য করে? ক্লোস্ট্রিডিয়াম, ওইটা পড়ে নিবা। ব্যাকটেরিয়ার ওখানে ব্যাকটেরিয়ার ব্যবহার বা উপকারিতা অপকারিতা যা আছে পড়ে নিবা ভালো মতো। আমি কিন্তু টপিক বলে দিচ্ছি। তারপরে মাটিতে নাইট্রোজেন সংবন্ধন করতে পারে কে? একই ওই টপিক থেকে অ্যাজোটোব্যাক্টর, ঠিক আছে। মাটিতে নাইট্রোজেন সংবন্ধন করতে পারে অ্যাজোটোব্যাক্টর। তো এরপরে শেষ, আমাদের এই চ্যাপ্টার শেষ। এরপরে আবার চলো আমরা এই সপ্তম অধ্যায় যেটা, ওইটাতে চলে যাই। আহ তো সপ্তম অধ্যায়ে যাওয়ার আগে তোমাদেরকে জাস্ট আরেকটু করে বলি, আমাদের হচ্ছে ভার্সিটি ডেডিকেটেড 1-to-1 পার্সোনাল মেন্টরশিপ প্রোগ্রামে ভর্তি চলতেছে। সেকেন্ড টাইম আর মেডিকেল যারা দিবা, যাদের টার্গেট আছে, তারা 1-to-1 পার্সোনাল মেন্টরশিপে জয়েন করতে পারো আমার। আর যারা এইচএসসি 26-27-এর আছো, তোমরা এইচএসসি এবং একাডেমিক এবং হচ্ছে প্রি অ্যাডমিশন অর্থাৎ প্রি মেডিকেল প্রি ভার্সিটি 1-to-1 পার্সোনাল মেন্টরশিপ প্রোগ্রামে জয়েন করতে পারো। সবগুলা বিস্তারিত জানতে 0187115146 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। আর আমাদের ভার্সিটির এক্সাম ব্যাচ এখন আছে হচ্ছে কৃষিগুচ্ছের এক্সাম ব্যাচ চলমান আছে। ভার্সিটি ক ইউনিটের সিইউ, আরইউ, কুমিল্লা ইউনিভার্সিটি, বিইউপি, সাস্ট, তারপর হচ্ছে হাজী দানেশ, এগুলোর এক্সাম ব্যাচ আছে। চাইলে জয়েন করতে পারো। গুচ্ছর এক্সাম ব্যাচ আসবে ইনশাল্লাহ, ওইটাতেও চাইলে জয়েন করতে পারবা। আর এইচএসসি 26 এবং 27-এর জন্য আমাদের প্রি মেডিকেল এক্সাম ব্যাচ আসবে ইনশাল্লাহ। ওইটা হয়তো তুমি যখন ভিডিওটা দেখতেছো তখন হয়তো রানিং আছে ব্যাচটা বা চলতেছে। এটারও বিস্তারিত জানতে, মানে সবগুলা বিস্তারিত জানতে এই নাম্বারে 0187115146 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবা। আর সেকেন্ড টাইমারদের জন্য সেকেন্ড টাইমের এক্সাম ব্যাচও আছে। তো এই আর কি, যাই জানতে পারবা, কোথায় জানতে পারবা? এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবা, ওইখানে বিস্তারিত জানতে পারবা। অথবা মিডিয়া আওয়ার ফেসবুক পেজে মেসেজ দিবা, ওইখানে জানতে পারবা। অথবা টেলিগ্রামে @mh বড়, এটা হচ্ছে তোমার কি ক্যাপিটাল লেটার, এই দুইটা। এটা অ্যাডমিন, এগুলো হচ্ছে স্মল লেটার। তারপর হচ্ছে তোমার হচ্ছে 200, মানে @mh admin 200, এটা দিয়ে টেলিগ্রামে সার্চ দিলে যে আইডিটা আসবে ওটাই আমাদের হচ্ছে অফিসিয়াল আইডি। মিডিয়া আওয়ার আমাদের প্ল্যাটফর্মে, ওখানে মেসেজ দিলেও তুমি বিস্তারিত জানতে পারবা। এই আর কি। তো চলো আমরা কোন উদ্ভিদে কোরালয়েড মূল থাকে? আমরা হচ্ছে এখন নগ্নবীজ ও আবৃতবীজ শুরু করতেছি। তাহলে বলো তো কোরালয়েড মূল কই থাকবে? সাইকাসে, ঠিক আছে। এটার আনসার আশা করি সবাই পারবে। সাইকাসে কি বলা হয়? পাম ফান বলা হয়। তাহলে বলো তো সান ফান কারে বলা হয়? টেরিসকে হচ্ছে সান ফান বলা হয়। হ্যাঁ, এগুলো খুব ইম্পর্টেন্ট। তো যেহেতু হচ্ছে তোমাদেরকে পড়াচ্ছি, এই যে টেরিসকে বলা হবে হচ্ছে সান ফান,
তো আমি তোমাদেরকে হচ্ছে এগুলো অপর নাম না, একটু অপর নামগুলো একটু আরেকটু পরে দিই এক নজরে, বিশেষ নাম কোনটাকে কি বলা হয় আর কি। অ্যামিনো অ্যাসিড, অ্যামিনো অ্যাসিড কি কি বলা হবে? প্রোটিন তৈরির কাঁচামাল। আর প্রোটিন তৈরির কারখানা কোনটা? রাইবোজোম, হ্যাঁ, মাথায় রাখবা। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কি? কোষের গাঠনিক কঙ্কাল। ক্রোমোজোম বংশগতির গতিভিত্তি। ক্লোরোপ্লাস্ট খাদ্য তৈরির কারখানা। গলগি বডি প্যাকেজিং সেন্টার। নিউক্লিয়াস কোষের প্রাণকেন্দ্র। প্রোটোপ্লাজম জীবনের ভৌত ভিত্তি। মাইক্রোটিউবিউলকে বলা হয় কোষের অন্তকঙ্কাল, হ্যাঁ, অন্তকঙ্কাল। রাইবোজোম প্রোটিন ফ্যাক্টরি। মাইটোকন্ড্রিয়া এগুলো বলার দরকার নাই, লাইসোজোম বলার দরকার নাই। অ্যাগারিকাসকে কি বলা হয় জেনে নাও, একটু শর্ট সিলেবাসের বাইরের কথা। মাশরুম বা ব্যাঙের ছাতা, মাশরুম বা ব্যাঙের ছাতা। সাইকাসকে কি বলা হয়? জীবন্ত জীবাশ্ম। ইম্পর্টেন্ট, এটা কিন্তু কৃষিতে আছে। জীবন্ত জীবাশ্ম কাকে বলা হয়? সাইকাসকে বলা হয়, ঠিক আছে। তারপর হচ্ছে তোমার এই পামফান বলা হয় সাইকাসকে। আর সানফান বলা হয় কাকে? টেরিসকে। আর প্রোটিন তৈরির ব্লুপ্রিন্টকে, প্রোটিন তৈরির ব্লুপ্রিন্ট হচ্ছে আরএনএ। মাস্টার মলিকিউল ডিএনএ। হ্যাঁ, হয়ে গেল। আচ্ছা, এরপরের প্রশ্ন তোমার হচ্ছে নিচের কোনটি জীবন্ত জীবাশ্ম? উত্তর হচ্ছে সাইকাস। সমপার্শ্বীয়। এরপর এখন আমরা চলে যাব ভাস্কুলার বান্ড। আচ্ছা, তাহলে সাইকাস সম্পর্কে একটু পড়াশোনা করতে হবে, বুঝতেই পারতেছো। এগুলো তো তোমরা তো আশা করি ইয়া করছো, এই টপিক গুলা নিশ্চয়ই লিখে নিছো। এখন হচ্ছে আমরা আরো টপিকে যাচ্ছি সামনে, আস্তে আস্তে কিন্তু সিরিয়াল মেনটেন করে আর কি, একটা চ্যাপ্টার পর একটা চ্যাপ্টার এইভাবে করে যাচ্ছি। তো এরপরে হচ্ছে তোমার আমরা তাহলে এখানে কি কি পাইলাম? তোমার হচ্ছে আমরা সাইকাস সম্পর্কে একটু পড়াশোনা আছে কিন্তু, হ্যাঁ, সাইকাস কি কি পড়বা না পড়বা সব বলে দিছি, আমার ক্লাসের পড়া ক্লাসে শেষ হয়ে যাচ্ছে। তারপর হচ্ছে তোমার হচ্ছে এরপর হচ্ছে আবার ভাস্কুলার শেষ, এখানে সাইকাস পড়তে পারছো এটুকুই এনাফ, যা পড়া লাগবে পরে বলবো। হচ্ছে তোমার ভাস্কুলার বান্ডাল কোন কোথাকার? ভাস্কুলার বান্ডাল এটা সাইকাসের এখানেও আছে তোমার, এই চ্যাপ্টারেও আছে, আবার মেইনলি আছে হচ্ছে তোমার টিস্যু তন্ত্রতে ভাস্কুলার বান্ডল। তো ভাস্কুলার বান্ডল এখানে কি বলছে যে সমপার্শ্বীয় মুক্ত ভাস্কুলার বান্ডল পাওয়া যায় কোথায়? হ্যাঁ, এটার হচ্ছে তোমার হচ্ছে আহ, একবীজপত্রী কাণ্ডে। বি একবীজপত্রী মূলে। দ্বিবীজপত্রী কাণ্ডে। সি হচ্ছে তোমার দ্বিবীজপত্রী কাণ্ডে। আর ডি হচ্ছে তোমার পাতায়। কোথায় পাওয়া যায়? এটার উত্তর হচ্ছে কি? দ্বিবীজপত্রী কাণ্ড, ঠিক আছে, দ্বিবীজপত্রী কাণ্ডে। আচ্ছা, সাইকাস সম্পর্কে তোমার একটু আমি পড়াশোনা করাই দিই। এখানে সাইকাসের কচি পাতায় কি থাকে? কচি পাতার বার্নিনেশনটা কেমন? সার্সিনের বার্নেশন, ঠিক আছে। তারপর হচ্ছে তোমার হচ্ছে পাতায় ট্রান্সফিউশন টিস্যু বিদ্যমান। কোরালয়েড মূল থাকে। আর্কিগোনিয়াম সৃষ্টি হয়। হ্যাঁ, এগুলো মনে রাখবা। পাম্পান বলা হয়, জীবন্ত জীবাশ্ম বলা হয়। আচ্ছা, কোরালয়েড মূলে, সাইকাসের কোরালয়েড মূলে কি কি থাকে? এটা কিন্তু লাগবে, যে নস্টক, অ্যানাবেনা, হ্যাঁ, এইগুলা থাকে। রুট টিউবারকল বা কোরালয়েড মূলে কি থাকবে? নস্টক, অ্যানাবেনা। এটাকে কি বলা হয়? নস্টক, অ্যানাবেনা। এগুলোর ফলে সাইকাসের মূলটা কি হয়ে যায়? একটু বিকৃত হয়ে যায়, এবড়ো থেবড়ো হয়ে যায়। দেখো না সাইকাসের মূল আমি কিন্তু পরীক্ষায় পর্যন্ত রাখছিলাম, আমার এইচএসসি তে আসছিল। তো এই আর কি, ওইখানে হচ্ছে তোমার হচ্ছে নস্টক, অ্যানাবেনা এগুলো থাকে। এগুলোর কারণে হচ্ছে তোমার হচ্ছে এটা কি একটু এবড়ো থেবড়ো বা বিকৃত হয়ে যায়। এই কারণে এটার হচ্ছে তোমার হচ্ছে কোরালয়েড মূল বা হচ্ছে কোরালের মতো হয়ে যায় আর কি, সামুদ্রিক কোরাল। সেন্ট মার্টিন, সেন্ট মার্টিন যারা যাবা, সেন্ট মার্টিন যারা যাবা, আমার মেডিকেল ক্যাম্পাস ঘুরে যাওয়ার দাওয়াত রইলো। কক্সবাজার আসলে আমারে জানাবা, মেসেজ দিবা তোমরা যারাই আমার স্টুডেন্ট, কক্সবাজার আসলে আমাকে জানাবা। আমি ওই টাইমে থাকলে আমি তোমাকে আমার পুরো ক্যাম্পাস ঘুরে দেখাবো। আমি কিন্তু অলরেডি অনেক স্টুডেন্টকে আমার ক্যাম্পাস ঘুরে দেখাইছি, হ্যাঁ, যারা যারা যোগাযোগ করছো। তো এই আর কি, আমি কিন্তু কক্সবাজার মেডিকেল কলেজে পড়ি। আবার কেউ ভুলে যায় না যে রিয়াদুল ভাইয়া কোন মেডিকেলে পড়ে। অনেকে আমার আবার অন্যান্য মেডিকেল অনেক হয়তো একদম টপ মেডিকেলও মনে করে না। আমি যে মেডিকেলে পড়ি আলহামদুলিল্লাহ আমি ওইটা নিয়ে প্রাউড ফিল করি। আমি আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি। তো এর কি, আচ্ছা গেল। তো এবার ভাস্কুলার বান্ডল একটু পড়াই দিই। ভাস্কুলার বান্ডলে হচ্ছে তোমার, আমি জাস্ট সিম্পলি যদি বলি যে মুক্ত, এখানে হচ্ছে তোমার সমপার্শ্বীয়, সমদ্বিপার্শ্বীয়। আচ্ছা, ভাস্কুলার বান্ডলের চার্টটা একটু পড়ে ফেলিও তোমরা, এবং এটার উদাহরণ গুলা পড়ে ফেলবা, ঠিক আছে। চার্ট এবং উদাহরণ পড়ে ফেলবা, তাইলে হবে। আমি বেশি পড়াচ্ছি না এখানে, কারণ অনেক দেরি হয়ে যাবে আমার। আচ্ছা, তাহলে ভাস্কুলার বান্ডল বুঝতে পারছো। এই দেখো, এরপরের প্রশ্নটা হচ্ছে একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের ভাস্কুলার বান্ডল কি? সমপার্শ্বীয়, বদ্ধ। বদ্ধ সমপার্শ্বীয়, এটার আনসার, ঠিক আছে। আচ্ছা, তারপরে প্রশ্ন হচ্ছে খাদ্য জমা করে রাখা কোন টিস্যুর কাজ? কোন টিস্যু? টিস্যু আছে না, এবার তাহলে টিস্যু কোন টিস্যু? প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা, এগুলো 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 একটু জেনে নিবা, যে টিস্যুর প্রকারভেদ, টিস্যুর প্রকারভেদ এবং এটার কাজ, টিস্যুর প্রকারভেদ আর কাজ। এই টপিকটা ইম্পর্টেন্ট। প্রকারভেদ, টিস্যুর প্রকারভেদ আর হইতেছে কি কাজ।
হ্যাঁ, এটা ইম্পর্টেন্ট। তো এটাকে খাদ্য জমা রাখা কোন টিস্যুর কাজ? স্ক্লেরাইড, জাইলেম, ফাইবার, প্যারেনকাইমা। উত্তর হচ্ছে প্যারেনকাইমা। ঠিক আছে, উত্তর কি? প্যারেনকাইমা। এখন এখানে একটু করে জেনে নাও, প্যারেনকাইমা আবার কয় ধরনের প্যারেনকাইমা আছে? দুই ধরনের প্যারেনকাইমা আছে। একটা হচ্ছে প্যালিসাইড প্যারেনকাইমা, একটা হচ্ছে তোমার প্যালিসেড প্যারেনকাইমা, আর একটা হচ্ছে স্পঞ্জি প্যারেনকাইমা। স্পঞ্জি প্যারেনকাইমা, একটা প্যালিসেড, একটা হচ্ছে স্পঞ্জি। কি এগুলা? প্যারেনকাইমা। প্যালিসাইড স্পঞ্জি। তো প্যালিসাইড কি করে? প্যালিসাইড প্যারেনকাইমা হচ্ছে তোমার হচ্ছে প্রচুর পরিমাণে ক্লোরোপ্লাস্ট থাকে। প্যালিসাইডে হচ্ছে প্রচুর পরিমাণে ক্লোরোপ্লাস্ট থাকে। তাহলে বুঝতে পারতেছো, যেহেতু ক্লোরোপ্লাস্ট থাকে তাহলে এখানে কি হবে? খাদ্য তৈরি হবে। ঠিক আছে, তাহলে এর প্রধান কাজ কি? খাদ্য প্রস্তুত করা। প্যালিসাইড প্যারেনকাইমা খাদ্য প্রস্তুত করে। কেন? কারণ এখানে প্রচুর পরিমাণে ক্লোরোপ্লাস্ট থাকে। জেনে নাও এগুলো। তারপর হচ্ছে স্পঞ্জি প্যারেনকাইমা কি থাকে? অল্প পরিমাণে ক্লোরোপ্লাস্ট থাকে। এই কারণে এর কাজ তোমার হচ্ছে খাদ্য প্রস্তুতের পাশাপাশি মেইনলি হচ্ছে তোমার বায়ু ধারণ এবং মানে বাতাস ধারণ করে, এবং হচ্ছে তোমার হচ্ছে শ্বসন এবং প্রসাধনে সাহায্য করে। ঠিক আছে, স্পঞ্জি প্যারেনকাইমা তোমার হচ্ছে শ্বসন এবং প্রসাধনে সাহায্য করে। দ্যাটস ইট। আচ্ছা, গেল এটা। আমরা কিন্তু শেষের দিকে। ঠিক আছে, আমাদের কিন্তু এই যে শেষ হয়ে যাচ্ছে। আচ্ছা, এরপরে জিজ্ঞেস করছে হচ্ছে তোমার, এরপরে প্রশ্নটা হচ্ছে স্টোমাটা কোন টিস্যু তন্ত্রের গঠন? স্টোমাটা, স্টোমাটা বা পত্ররন্ধ্র, পত্ররন্ধ্র কোন টিস্যু তন্ত্রের? এপিডার্মাল, ভাস্কুলার, বহিঃস্থলীয়, অন্তঃস্থলীয়। তাহলে আমাদের একটু ডার্মিস বা ডার্মাল লেয়ার গুলো একটু সম্পর্কে জানতে হবে, বা পত্ররন্ধ্র সম্পর্কে জানতে হবে। পত্ররন্ধ্র, এটার ইংলিশ নাম হচ্ছে স্টোমাটা। ঠিক আছে, আরেকটা আছে হচ্ছে তোমার পানিপত্র রন্ধ্র, এগুলো সম্পর্কে জানতে হবে। তাহলে এটা কার? এটা হচ্ছে তোমার হচ্ছে এপিডার্মাল, এটা উপরে থাকে। তো চলো এপিডার্মালের আরেকটু কিছু জানেনি। এপিডার্মালের আর কি কি আছে? এপিডার্মাল কিছু উপবৃদ্ধি আছে। কি কি আছে তোমার? রোম বা ট্রাইকোম আসে। তারপরে হচ্ছে তোমার হচ্ছে এটার কাজগুলো একটু জেনে নিবা। আমি কিন্তু বলি যে সল্ক আছে, হ্যাঁ, কাজ জেনে নিবা। তারপর হচ্ছে তোমার হচ্ছে গ্রন্থি রোম বা কোলেটার্স আছে। তারপর হচ্ছে পানিতলি, এইগুলা আছে। দংশক রোম আছে, দংশক দংশন করে, যেমন এই যে বিসুটি, আলকুশি, হ্যাঁ। তারপর হচ্ছে তোমার হচ্ছে অগ্নিচুত্রা, এই জিনিসগুলো। এর কাজ কি? ওই প্রাণীকুল থেকে উদ্ভিদকে রক্ষা করা। আর এই এই যেগুলো বললাম এগুলো একটু বই থেকে দেখে নিবা, তাইলে শেষ। গেল। এনার না বলি। আচ্ছা, আমরা এরপরে চ্যাপ্টার উদ্ভিদ শারীরতত্ত্ব চলে আসছি। আমরা শেষের দিকে চলে আসছি প্রায় বলতে গেলে। তো এরপর হচ্ছে তোমার হচ্ছে এইখানে প্রশ্ন হচ্ছে তোমার হচ্ছে কোন আলোতে সালোক সংশ্লেষণ বেশি হয়? কমলা, আসমানি, বেগুনি, লাল। তোমরা জানো সালোক সংশ্লেষণ সবচেয়ে বেশি হয় কোথায়? লাল আলোতে। ঠিক আছে, লাল আলোতে সালোক সংশ্লেষণ সবচেয়ে বেশি হয়। তো এই সালোক সংশ্লেষণের আলোক মালা পর্ব নিয়ে আমি একটা কন্টেন্ট দিছি অলরেডি, টেলিগ্রামে বা নোট দিছি। হ্যাঁ, এটা পড়ে নিবা। তো আমি জাস্ট বলতেছি, তোমার হচ্ছে নীল আলো কি করে? পত্ররন্ধ্র খোলায় ভূমিকা রাখে। সালোক সংশ্লেষণে কিন্তু পত্ররন্ধ্রের একটা ভূমিকা আছে। ঠিক আছে, ওই পত্ররন্ধ্র খোলায় ভূমিকা রাখবে নীল আলো। ঠিক আছে, পত্ররন্ধ্র খোলা হওয়া ও বন্ধ হওয়ার জন্য দায়ী হচ্ছে পটাশিয়াম, পটাশিয়াম আয়ন। আর পত্ররন্ধ্র খোলা ও বন্ধে জড়িত এনজাইমের নাম হচ্ছে ফসফোরাইলেস, এনজাইম ফসফোরাইলেস। আর হচ্ছে তোমার হচ্ছে আয়ন পটাশিয়াম, পটাশিয়াম। ঠিক আছে, তারপর হচ্ছে একক আলো হিসেবে, হ্যাঁ, সালোক সংশ্লেষণ সবচেয়ে বেশি হয় কোন আলোতে? বললাম লাল আলোতে। এটা প্রচুর আছে, প্রচুর প্রচুর প্রচুর। সালোক সংশ্লেষণের হার তাইলে সর্বাপেক্ষা কোন আলোতে কম? সবুজ আলোতে। সবুজ আলোতে কম, লাল আলোতে বেশি। ঠিক আছে, লাল আলোতে বেশি, সবুজ আলোতে কম। এটা মাথায় রাখবা। সালোক সংশ্লেষণ। আর সালোক সংশ্লেষণের সময় তোমার হচ্ছে সময় বেশি ব্যবহৃত হয় কোথায়? বেগুনি, নীল, কমলা, লাল। ঠিক আছে, বেনিকলা, এটা দিয়ে মাথায় রাখবা। সেটা বাকিগুলা বাদ দিয়ে। ওই কোনটার কারণে কি কি রঞ্জকে কি কি কালার হয় এটা তো জানো, যে অ্যান্থোসায়ানিন, এটা কি লাল। তারপর হচ্ছে তোমার হচ্ছে এই বিটা জেনথিন, জেনথিন দেখলে কি দিবা? হলুদ। হ্যাঁ, এগুলা যেমন হচ্ছে তোমার হচ্ছে বিটা ক্যারোটিন। আচ্ছা, বিটা ক্যারোটিন কই থাকে? গাজরে, এটার ফলে কি হয়? কমলা কালার। ঠিক আছে, অ্যান্থোসায়ানিন কই থাকে? জবাই, জবাই লাল, জবাই ফুল যে লাল হয়, অ্যান্থোসায়ানিন থাকে এই কারণে। তারপর হচ্ছে তোমার হচ্ছে বেগুনি, বিটা সায়ানিন, লাল বেগুনি, লাল বেগুনি হচ্ছে বিটা সায়ানিন। যাই হোক। আচ্ছা, কৃষিতে আসা একটা প্রশ্ন, যে টমেটো, টমেটো লাল হয় কেন? লাইকোপিন, লাইকোপিন নামক রঞ্জক পদার্থ থাকার কারণে, লাইকোপিন নামক রঞ্জক পদার্থ থাকার কারণে টমেটো লাল হয়। আচ্ছা, অপরাজিতা ফুল নীল হয় কোন কারণে? ফাইকোসায়ানিন থাকার কারণে। আর যদি অপশনে যদি ফাইকোসায়ানিন না থাকে, তাহলে আরেকটা কি দিবা? অ্যান্থোসায়ানিন দিবা। অ্যান্থোসায়ানিন, হয় অ্যান্থোসায়ানিন নাহলে ফাইকোসায়ানিন, মেনলি হচ্ছে ফাইকোসায়ানিন।
কোন ফুলের ক্ষেত্রে? অপরাজিতা ফুলের ক্ষেত্রে। এই আর কি, আশা করি সালোক সংশ্লেষণের এই আলোর খেলা এটা তোমাদের হচ্ছে এখানে সমাধান হয়ে গেছে। তো এইটা হচ্ছে তোমরা ওই কন্টেন্টের চ্যানেলে, মিডিয়া আওয়ার বাই রিয়াদুল ইসলাম টেলিগ্রাম চ্যানেল এবং ভার্সিটি আওয়ার বাই রিয়াদুল ইসলাম টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবা। আর আরেকটা কথা, আমাদের এই মেন্টরশিপের এগুলো ডিটেলস না ওই টেলিগ্রাম চ্যানেল গুলোতে প্রায়ই হচ্ছে আমরা পোস্ট করি, ওইখান থেকেও তোমরা বিস্তারিত জানতে পারবা। আচ্ছা ঠিক আছে, এরপর হচ্ছে আবার আরেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন চলে আসছে, ক্র্যাঞ্জ অ্যানাটমি দেখা যায় কোন উদ্ভিদে? আচ্ছা ক্র্যাঞ্জ অ্যানাটমি কোন উদ্ভিদে দেখা যায় বলো তো? ক্র্যাঞ্জ অ্যানাটমি দেখা যায় হচ্ছে তোমার C4 উদ্ভিদে। তো ক্র্যাঞ্জ অ্যানাটমি জিনিসটা কি একটু আমি বলি। ক্র্যাঞ্জ অ্যানাটমি হচ্ছে তোমার হচ্ছে C4 উদ্ভিদের উচ্চ তাপমাত্রায় খাপ খাইয়ে নেওয়ার জন্য পাতার বান্ডল শীতের চারিদিকে যে ক্ষুদ্র ক্লোরোপ্লাস্ট যুক্ত মেসোফিল টিস্যুর বিশেষ বলয় থাকে। মানে সোজা কথা ভাই, C4 উদ্ভিদ কই পাওয়া যায়? মরুভূমিতে, মানে যেখানে হচ্ছে অনেক তাপমাত্রা। তো ওই তাপমাত্রায় সে যেন নিজেকে খাপ খাওয়াইয়ে নিতে পারে, এই কারণে যে একটা বাইরে যে আবরণ দেওয়া হয়, এই যে আমার আবরণ এখন এখানে কি বর্তমানে, এই যে আমি ঠান্ডা থেকে বাঁচার জন্য কি করছি, তোমার হচ্ছে সোয়েটার, জ্যাকেট, যেটাই বলবো বলো, হ্যাঁ। তো এই এরকম যে আবরণটা ওইখানে উচ্চ তাপমাত্রায় খাপ খাওয়ার জন্য যেটা হয়, এটারে ক্র্যাঞ্জ অ্যানাটমি বলে। তো এটা কোন কোন উদ্ভিদে পাওয়া যায় একটু তোমাদেরকে যদি বলি, এটা হচ্ছে C4 জাতীয় যে উদ্ভিদগুলো আছে এগুলাতে পাওয়া যায়। তার মধ্যে কি ইক্কো, ইক্কো বা হচ্ছে তোমার কি আখ, সুগার ক্যান এখানে পাওয়া যায়, ঠিক আছে। তাহলে C4 উদ্ভিদ আর কি কি আছে, এই যে তোমার একটু জানে নেওয়া লাগবে। ইক্কু আছে, ভুট্টা আছে, গিনি আছে, ঘাস আছে, মুথা ঘাস আছে। তোমরা হচ্ছে C3 এবং C4 এগুলো পড়ে ফেলবা। আচ্ছা এখানে ইম্পর্টেন্ট টপিক আরেকটা কি পেলাম আমরা? সালোক সংশ্লেষণ। সালোক সংশ্লেষণ এরপর হচ্ছে কি তোমার হচ্ছে C3 আর হচ্ছে C4, পুরা সম্পূর্ণ জিনিসটাই পড়া লাগবে। C3 C4 এ যা আছে সব পড়ে ফেলবা, কিচ্ছু বাদ দিবা না ভাই, কিচ্ছু বাদ দিবা না। ঠিক আছে, আমি ভিডিও লম্বা হয়ে যাচ্ছে তাই বিস্তারিত বলতেছি না। এখানে কিন্তু সাজেশন দেওয়া আছে, আমি কিন্তু ওই যেগুলো আমি দিছি এখানে ব্যাখ্যা, ওইখান থেকে আমি দেখে দেখে অনেক কিছু বলতেছি তোমাদেরকে। আচ্ছা গেল এটা। আচ্ছা আরেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন, যে উদ্ভিদের সবচেয়ে মন্থর বা ধীর গতিতে শোষিত হয় কোনগুলা? শোষিত হয় কোনটা? ধীর গতিতে বা মন্থর গতিতে শোষিত হয় হচ্ছে তোমার কি? অপশন হচ্ছে তোমার হচ্ছে পটাশিয়াম, পটাশিয়াম আয়ন নাকি ক্যালসিয়াম আয়ন, তারপর হচ্ছে সোডিয়াম আয়ন, ম্যাগনেসিয়াম আয়ন, চারটা অপশন। এটার আনসার কি? ক্যালসিয়াম, ঠিক আছে। তো মনে রাখবা দ্রুত উদ্ভিদের হচ্ছে দ্রুত কই, হ্যাঁ, সবচেয়ে দ্রুত শোষিত হয় হচ্ছে কি? পটাশিয়াম নাইট্রেট, মনে রাখবা পটাশিয়াম ও নাইট্রেট আয়ন, এগুলো হচ্ছে তোমার হচ্ছে সবচেয়ে দ্রুত, ঠিক আছে। আর সবচেয়ে মন্থর বা সবচেয়ে ধীর বললে কি হবে? ক্যালসিয়াম এবং হচ্ছে তোমার সালফেট। তা আমি এটা সিম্পলি মনে রাখতাম কি জানো? পটাশিয়াম নাইট্রেট, ক্যালসিয়াম সাইট্রেট, পটাশিয়াম নাইট্রেট, ক্যালসিয়াম সাইট্রেট, এভাবে করে সবচেয়ে দ্রুত পটাশিয়াম নাইট্রেট, সবচেয়ে পটাশিয়াম এবং নাইট্রেট, সবচেয়ে স্লো বা মন্থর বা ধীর ক্যালসিয়াম সাইট্রেট, দ্যাটস ইট। এরপরে সালোক সংশ্লেষণের নির্গত, এই যে সালোক সংশ্লেষণের যে অক্সিজেন আসে, এটা কোথেকে আসে বলতো? পানি থেকে আসে, পানি থেকে, এটা মাথায় রাখবা। তাইলে গেল। এরপরে আরেকটা হচ্ছে তোমার প্রশ্ন, আধুনিক বা আয়ন প্রবাহ মতবাদ অনুযায়ী পত্ররন্ধ্র খোলা ও বন্ধ হওয়ার জন্য দায়ী কে? আমি কিন্তু বলছি পত্ররন্ধ্র, এই একটু আগেই বলছি পত্ররন্ধ্র খোলা এবং বন্ধ হওয়ার জন্য দায়ী কে? তোমার হচ্ছে পটাশিয়াম, ঠিক আছে। একটু আগেই কিন্তু তোমাদেরকে বলছি পটাশিয়াম হচ্ছে পত্ররন্ধ্র খোলা এবং বন্ধ হওয়ার জন্য দায়ী, পটাশিয়াম আয়ন। আর পত্ররন্ধ্র খোলা এবং বন্ধে ভূমিকা রাখে কোন কালার, কোন রং? নীল, নীল, গেল। আচ্ছা এরপর হচ্ছে তোমার কেলভিন চক্রের প্রথম স্থায়ী জৈব পদার্থ কোনটি? এটা তো এমনি পারার কথা, থ্রি ফসফোগ্লিসারিক অ্যাসিড, থ্রি ফসফোগ্লিসারিক অ্যাসিড, ঠিক আছে। তো ওইগুলো হচ্ছে C3 C4 যেগুলো পড়তেছো, এই C3 C4 এটা তো একসাথে ক্যালভিন হ্যাচ ও স্ল্যাক চক্র একসাথে, তাই না? এগুলোর অন্য নাম ভাই যা আছে, এই C3 C4 এবং হচ্ছে ক্যালভিন আর হচ্ছে হ্যাচ ও স্ল্যাক, পড়ে যাইও ভাই, পড়ে যাইও, এবং আমি যে নোট গুলো দিছি এগুলো পড়ে যাইও, চলে আসতে পারে যে কোনো পরীক্ষায়। সামনে কত পরীক্ষা বাকি আছে, যে কোনো পরীক্ষায় চলে আসতে পারে। এই এগ্রিতে আসতে পারে, তারপর হচ্ছে তোমার CU তে চলে আসতে পারে, বা সামনে যে পরীক্ষা RU তে চলে আসতে পারে, যে কোনো পরীক্ষায়। তাহলে এইগুলো আর কি। আচ্ছা
তারপর হইতেছে তোমার পাতার পরিবর্তে কাণ্ডের সাহায্যে সালোক সংশ্লেষণ করে কোন উদ্ভিদ? পাতার পরিবর্তে কাণ্ডের সাহায্যে কোনটা? এটা হচ্ছে ফণী মনসা। ফণী মনসা। আমি যে কন্টেন্ট গুলো দিচ্ছি ওগুলো পড়ে নিলে এখানে সব পেয়ে যাবা, এগুলো আর না বলি। এরপরে এইটা খুব ইম্পর্টেন্ট, গ্লাইকোলাইসিস কোথায় ঘটে? গ্লাইকোলাইসিস কোথায় ঘটে খুবই ইম্পর্টেন্ট। গ্লাইকোলাইসিস তোমার হচ্ছে একটা কিন্তু কমন, হ্যাঁ কমন পাথওয়ে। তোমার হচ্ছে গ্লাইকোলাইসিস কিন্তু সবারই হয়। গ্লাইকোলাইসিস গ্লাইকোলাইসিস তোমার কোথায় হয়? সাইটোপ্লাজমে, বুঝছো? সাইটোপ্লাজমে। এইটা কোথায় ঘটে? সাইটোপ্লাজমে। তো চলো এখন তোমাদেরকে আরো কিছু বলি, যে কিছু বিক্রিয়ার নাম এবং এগুলো কোথায় কোথায় ঘটে। ক্রেবস চক্র, ক্রেবস চক্র কই ঘটে? মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে ঘটে। ক্রেবস চক্র কই ঘটে? মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে ঘটে। তারপর সালোক সংশ্লেষণ ক্লোরোপ্লাস্টে। সালোক সংশ্লেষণ তো ক্লোরোপ্লাস্টে বলতে হবে না। আলোক নির্ভর অধ্যায় কোথায় ঘটে? আলোক নির্ভর অধ্যায় থাইলাকয়েড মেমব্রেনে। থাইলাকয়েড মেমব্রেনে আলোক নির্ভর অধ্যায়, থাইলাকয়েড মেমব্রেনে। আলোক নির্ভর অধ্যায় থাইলাকয়েড মেমব্রেনে। তারপর হচ্ছে আলোক নিরপেক্ষ অধ্যায় কই ঘটে? এটা হচ্ছে ক্লোরোপ্লাস্টের স্ট্রোমাতে, ক্লোরোপ্লাস্টের স্ট্রোমাতে। তারপর হচ্ছে গ্লাইকোলাইসিস বললাম যে সাইটোপ্লাজমে। শ্বসন কই ঘটবে? সাইটোপ্লাজম এবং মাইটোকন্ড্রিয়া দুইটাতেই ঘটে। আর ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন বা ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম এটা কই? মাইটোকন্ড্রিয়ার মেমব্রেনে, ইনার মেমব্রেনে, একদম ভিতরের মেমব্রেনে। পাইরুভিক অ্যাসিডের জারণ কই ঘটে? মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে। এগুলো একটু জেনে নাও। শেষ। এবার হচ্ছে আবার টিস্যু কালচারের জনককে পড়াই ফেলছি ভাই, হেবার্ট ল্যান্ড। ল্যান্ড দিয়ে মনে রাখতে বলছি ভূমি, ভূমি মানে কি? জমি, হ্যাঁ ওই যে কৃষিক্ষেত্র মাঠ, তাহলে কি ল্যান্ড। হ্যাঁ হেবার্ট ল্যান্ড। টিস্যু কালচার এখানে তো হয়, হেবার্ট ল্যান্ড। শেষ। টিস্যু কালচার প্রক্রিয়ায়, টিস্যু কালচার প্রক্রিয়ার হ্যাপ্লয়েড উদ্ভিদ তৈরির মাধ্যমকে কি বলা হয়? ক্যালাস কালচার, মেরিস্টাম কালচার, শুট টিপ কালচার, অ্যান্থার কালচার। চারটা অপশন, ক্যালাস কালচার, মেরিস্টাম কালচার, শুট টিপ কালচার, অ্যান্থার কালচার। কোনটা? টিস্যু কালচার প্রক্রিয়ার হ্যাপ্লয়েড উদ্ভিদ তৈরি প্রক্রিয়ার মাধ্যমকে কি বলা হয়? উত্তর হচ্ছে অ্যান্থার কালচার। উত্তর কি? অ্যান্থার কালচার। তো চলো তোমাদেরকে এখন একটু কালচার গুলো পড়াই ফেলি। আর টিস্যু কালচার কোনটায় কি করা হয়? মেরিস্টাম কালচারে কি করা হয়? টমেটো এবং আনারস। সোমাটিক এমব্রায়োজেনেসিসের মাধ্যমে বেগুনি রং, বেগুন এবং টমেটো, ঠিক আছে। আর হচ্ছে তোমার হচ্ছে মাইক্রো প্রোপাগেশনের মাধ্যমে বেল, তুত। এগুলো আসলে যেন দাগাইতে পারে, মানে টিস্যু কালচারের কৌশল বলতেছি, সাথে হচ্ছে উদাহরণ বলতেছি। মেরিস্টাম কালচারের মাধ্যমে টমেটো, আনারস। সোমাটিক এমব্রায়োজেনেসিসের মাধ্যমে বেগুন, টমেটো। টমেটো এবং হচ্ছে বেগুন দুইটাই, আবার ওইদিকে টমেটো আবার মেরিস্টাম কালচার। হ্যাঁ, মাইক্রো প্রোপাগেশনে বেল, তুত, বেল, তুত, বেল, বেল, বুঝছো? তারপর হচ্ছে তোমার সোমাক্লোনাল ভেরিয়েশন। এটা কি? গোল আলু, স্ট্রবেরি, তরমুজ, এগুলো হচ্ছে সোমাক্লোনাল ভেরিয়েশন। ইনভিট্রো সিলেকশন, গোল আলু, ধান, গম, কলা, এগুলো সব হচ্ছে ইনভিট্রো সিলেকশনের মাধ্যমে করা হয়। এরপরে অ্যান্থার কালচারের মাধ্যমে কি কি করা হয়? পেঁপে, ধুতুরা, তামাক, এগুলো হচ্ছে অ্যান্থার কালচারের মাধ্যমে চাষ করা হয়। অ্যান্থার কালচার মানে কি? তোমার হচ্ছে ওই যে প্রক্রিয়া হচ্ছে হ্যাপ্লয়েড উদ্ভিদ তৈরি করা হয়, এইটা। আর হচ্ছে তোমার এমব্রায়ো কালচারের মাধ্যমে কি করা হয়? বেল, পেঁপে, বেগুন, এগুলো তৈরি করা হয়। প্রোটোপ্লাস্ট কালচারের মাধ্যমে তামাক, পেঁপে, লেবু, সরিষা, আলু, এগুলা। এবার হচ্ছে রিকম্বিনেন্ট উদ্ভিদ সৃষ্টি মাধ্যমে কোনটা ইয়ে করা হয়? তামাক। তো যে ইনফরমেশন গুলো আসলে বললাম এগুলো হচ্ছে তোমার হাসান স্যারের বইয়ে নাই, এগুলো সব হচ্ছে আলিম স্যারের বই থেকে কালেক্ট করছি আর কি, বুঝছো? তো এই তো এটাই, ঠিক আছে। এরপরে চলো তারপরের কোশ্চেন আমরা চলে যাই। পরের কোশ্চেন হচ্ছে কোন এনজাইম দ্বারা প্লাজমিড ডিএনএ ছেদন করা হয় বা কর্তন করা হয়? এটা তোমরা সবাই জানো, রেস্ট্রিকশন এনজাইম সম্পর্কে। তো রেস্ট্রিকশন এনজাইমের অন্য নাম কি কি আছে? সূক্ষ্ম ছুরিকা, মলিকিউলার সিজর, আণবিক কাঁচি, বায়োলজিক্যাল নাইফ, কত নাম আছে তাই না? পড়ে নিবা এই রেস্ট্রিকশন এনজাইম, পুরো টপিকটাই পড়ে নিবা। তাহলে আমরা এখানে পাইছি কি তোমার টিস্যু কালচার। টিস্যু কালচার ইম্পর্টেন্ট টপিক। আমি এখানের মধ্যে এখন বলে দিই টিস্যু কালচার, এই টপিকটা ইম্পর্টেন্ট। কোনটা কোথায় করা হয় উদাহরণ সহ। তারপর হচ্ছে তোমার হচ্ছে এখন পাইলাম কি আমরা? এখন পাইলাম রেস্ট্রিকশন এনজাইম। হ্যাঁ, রেস্ট্রিকশন এনজাইম, এই টপিকটা ইম্পর্টেন্ট, পড়ে নিও। ওই পুরো জিনিসটা বই থেকে পড়ে নিও, এখানেও কন্টেন্ট দিয়ে রাখছি, এখান থেকে পড়ে নিতে পারবা। ইনসুলিনের গঠন আবিষ্কার করে নোবেল পুরস্কার পান কোন বিজ্ঞানী? উত্তর হচ্ছে ফ্রেডরিক স্যানগার। ফ্রেডরিক স্যানগার, ফ্রেডরিক, ফ্রেডরিক স্যানগার, ফ্রেডরিক স্যানগার। উনি হচ্ছে কি করেন? ইনসুলিনের
ইনসুলিনের গঠন আবিষ্কার করে নোবেল পুরস্কার পান, এটা আসছে পরীক্ষায়। ফ্রেডরিক সেনগার। তাহলে ইনসুলিন সম্পর্কে যা আছে সব পড়ে নিও একটু। ইনসুলিন সম্পর্কে যা আছে পড়ে নিও, একটা চার্ট দিলাম এখানে, এটাও পড়ে নিও। তারপর হচ্ছে এরপরে আমরা চলে আসছি প্রায় শেষের দিকে। এটা হচ্ছে আর কি লাস্ট প্রশ্ন। তোমার হচ্ছে একটি দেশের পরিবেশ বিপর্যয় রোধে কমপক্ষে শতকরা কত ভাগ বনাঞ্চল থাকা বা বনভূমি থাকা প্রয়োজন? এটা হচ্ছে 25%, ঠিক আছে? 25%। তো এই আর কি, মোটামুটি অনেকগুলো প্রশ্ন আলোচনা করছি। আসলে অনেকগুলো প্রশ্নের মাধ্যমে বলতে পারো যে তোমাদেরকে পুরা বোটানিটা আমি, বায়োলজি আসলে টার্গেট ছিল যদিও অনেক বড় হয়ে যাওয়ার কারণে বোটানিটা কভার করে দিছি। আমার বিশ্বাস যারা এই ভিডিওটা দেখছো, তোমাদের কৃষি গুচ্ছ বলো, সিইউ বলো, আর ইউ বলো, বা হচ্ছে এইচএসসি কেউ দেখে থাকে, এইচএসসি সব জায়গায় ইনশাল্লাহ উপকৃত হবা। অনেক ইম্পর্টেন্ট তথ্য বলছি এবং তুমি এগুলো রিলেট করতে পারবে। কোথায় বলছি? আমাদের মিডিয়া আওয়ার বাই রিয়াদুল ইসলাম টেলিগ্রাম চ্যানেল এবং হচ্ছে ভার্সিটি আওয়ার বাই রিয়াদুল ইসলাম টেলিগ্রাম চ্যানেলে। ওগুলোর লিঙ্ক ইনশাল্লাহ তোমাদেরকে এখানে দিয়ে দিব, পেয়ে যাবা। আর যেটা বললাম যে আমাদের মেন্টরশিপ গুলাতে ভর্তি চলতেছে, ভার্সিটি মেন্টরশিপে, সেকেন্ড টাইম মেন্টরশিপে, এইচএসসি এবং হচ্ছে তোমার হচ্ছে প্রি মেডিকেল মেন্টরশিপে। আর আমাদের এক্সাম ব্যাচে ভর্তি চলতেছে, ভার্সিটি এক্সাম ব্যাচ আছে আমাদের। তারপর হচ্ছে প্রি প্রি মেডিকেল এক্সাম ব্যাচ আছে, দেন হইতেছে তোমার সেকেন্ড টাইমের এক্সাম ব্যাচ আছে। এগুলোতে ভর্তি চলছে, সবকিছু বিস্তারিত করে জানতে পারবা। এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিলেই বিস্তারিত জানতে পারবা, অথবা মিডিয়া ফেসবুক পেজে মেসেজ দিলে হবে, অথবা টেলিগ্রামে এই আইডিতে মেসেজ দিলেও হবে। তো এই আর কি, আহ মোটামুটি শেষ। এখন বাজে কয়টা? সকাল 6টা 33, প্রায় 2 ঘন্টার কাছাকাছি হবে মনে হয় ক্লাস নিচ্ছি। তো যেটা বলার ছিল, জাস্ট ক্লাস এখনই শেষ, ক্লাস বলতে পারো শেষ। এখন জাস্ট দু একটা কথা বলবো, জীবনমুখী কথা। সেটা হচ্ছে, দেখো, জীবনে আসলে তুমি চাইলে পারবা না এমন কিছু নাই। এই কথা একটু মাথায় রাখো যে জীবনে চাইলে পারবা না এমন কোনো কিছু নাই। তুমি ছোটবেলা থেকে বড় হইছো, বাবা মা কত টাকা খরচ করছে, কত পরিশ্রম করছে তোমার জন্য। তো এই যে এখন যে সময়টা চলতেছে, আসলে এই সময়টাতে যদি নিজের সর্বোচ্চটা না দাও, তাহলে কিন্তু সুযোগ বলবো না যে নাই, এমন বলবো না। বাস্তবতা তো আসলে আহ অনেক কিছুই করতে পারে জীবনে, তবে বাস্তবতা অনেক কঠিন। এটা মাথায় রাখবা যে বাস্তবতা অনেক কঠিন। তুমি যখন চান্স পাবা না, কোথাও পাবা না, দেখবে যে আপন মানুষগুলো তোমার দূরে ঠেলে দিবে। আমার মেন্টরশিপের এমন স্টুডেন্ট দেখছি যে খুবই ডেডিকেটেড ছিল, মিস গেছে। এখন মা বাবা পর্যন্ত হচ্ছে তোমার ওর পরিশ্রম গুলা স্বীকার করতেছে না। আমি এটা নিয়ে খুবই হতাশ যে নিজের মা বাবা পর্যন্ত আর কি চেঞ্জ হয়ে যায়। তো আমি জানি তোমরা আমি যে স্টুডেন্টের কথা বলতেছি সে নিজেও কিন্তু এখন কৃষির প্রিপারেশন নিচ্ছে। তাহলে তোমরা যারা আছো এরকম, সবাই কিন্তু এখন কি আহ মেডিকেলে হয়তো সামহাও মিস গেছে, যাবে ডি ইউনিটে মিস গেছে। তো ওই কারণে কৃষির প্রস্তুতি নিচ্ছ, বা সামনে চবির প্রস্তুতি নিচ্ছ, রাবির প্রস্তুতি নিচ্ছ, কুমিল্লা ইউনিভার্সিটির প্রস্তুতি নিচ্ছ, বা হচ্ছে এরপরে গুচ্ছের প্রস্তুতি নিচ্ছ। মনে রাখবা, এইটা তোমার কাছে একটা শেষ সুযোগ, ওয়ান কাইন্ড অফ, ঠিক আছে? বিশেষ করে যারা সেকেন্ড টাইমার আছো, নিজের সর্বোচ্চটা দিয়ে লড়ো। যদি এরপরে যদি না হয়, তাহলে মনে রাখবা যে উপরওয়ালা যা রাখছে ওইটাই বেস্ট, হয়তো তোমার জন্য অন্য কিছু ভালো লিখে রাখছে। যেমন আমি যদি আমার কথা যদি বলি, আমার না আসলে মেডিকেলে যদি নাও হইতো, আমার আফসোস থাকতো না। কেন? কারণ আমি আমার নিজের জীবনে সর্বোচ্চ পরিশ্রমটুকু করছিলাম, যে এইটা পারা যায়। এন্ড এটা পরিশ্রমটা চাইলেই পারা যায়। দেখো, চান্স পাইতে তিনটা জিনিস লাগে, সবসময় মাথায় রাখবা। চান্স পাইতে, আমি আমার সব স্টুডেন্টকে বলি, চান্স পাইতে তিনটা জিনিস লাগে। সঠিক গাইডলাইন, দেখো সঠিক গাইডলাইনটা আমি দিচ্ছি তোমাদেরকে, এখানে বলতেছি। আমার মেন্টরশিপে জয়েন করলে সেখানে বলে দিব তোমাদেরকে কিভাবে কি করবে। একদম আমার প্রত্যেকটা দিন, আমার একদম প্রতিদিন আমার 1-to-1 পার্সোনাল মেন্টরশিপে থাকবে। তোমার সাথে আমার যোগাযোগ হবে সরাসরি ফোনে কথা বলে, মেসেজের মাধ্যমে, ভয়েসের মাধ্যমে। তো তুমি সঠিক গাইডলাইনটা পাচ্ছ। তো সঠিক গাইডলাইন লাগে, এরপর হচ্ছে তোমার নিজের সর্বোচ্চ পরিশ্রম লাগে, এবং সৃষ্টিকর্তার রহমত লাগে। তাহলে এই যে সঠিক গাইডলাইন, এটা তুমি পেয়ে যাচ্ছ, নিজের সর্বোচ্চ পরিশ্রম এটা তোমার করা লাগবে। বাকি এই যে দুই জিনিসটা, আর আরেকটা হচ্ছে কি, সৃষ্টিকর্তার রহমত। সৃষ্টিকর্তার রহমত তুমি কিভাবে পাবা? মানে তুমি কি মনে করো, তোমরা অনেকেই আছো আসলে, আমি খেয়াল করছি যে টিচারের সাথে কিভাবে কথা বলতে হয় জানো না,
যেভাবে কথা বলো মাঝে মধ্যে মনে হয় যে মানে আমরা আদৌ কি টিচার নাকি কি, নাকি তোমাদের চাকর, এটাও আর কি অনেক সময় মনে হয়, যে লেভেলের বিহেভিয়ার করো। তো এটা কিছু স্টুডেন্ট গুটি কয়েক, ম্যাক্সিমাম স্টুডেন্টই আল্লাহর রহমতে ভালো। তো যেটা বলতেছি, চান্স পাইতে তিনটা জিনিস লাগে মেইনলি: নিজের সর্বোচ্চ সঠিক পরিশ্রম, সঠিক গাইডলাইন, নিজের সর্বোচ্চ পরিশ্রম, আর হচ্ছে সৃষ্টিকর্তার রহমত। প্রথমটা আমরা তোমাদেরকে দিব, বাকি দুইটা তোমাদের হাতে। নিজের সর্বোচ্চটুকু পরিশ্রম করো, দেখবে তুমি পরিশ্রম করলে ভাগ্য তোমার ফেভারে হবে। আবার মনে রাখবা, শুধুমাত্র পরিশ্রম দিয়ে হয় না, সর্বোচ্চ পরিশ্রম দিলেই হয় না, ভাগ্যটা তোমার ফেভার আসতে হয়। এখন ভাগ্য কিভাবে ফেভার আসবে? অবশ্যই ফরচুন তোমার হচ্ছে ফেভার দেবে বা সাহসীদের পক্ষেই থাকে ভাগ্য, এটা আমরা জানি। তবে মনে রাখবা যে তুমি যেটাই করো করো, মানুষের মনে কষ্ট দিলে এইটা কিন্তু তুমি ইফেক্ট পাবা। ওই জন্য ভুলেও শিক্ষক, তারপর হচ্ছে মা বাবা, তোমার সিনিয়রদেরকে কখনো কষ্ট দিবা না, জুনিয়রদেরকেও কষ্ট দিবা না, কাউকে দিবা না। ইভেন রাস্তার একটা কুকুর, একটা বিড়াল, কাউকেই কষ্ট দিবা না। যদি কাউকে, ওগুলোর কথা তো বাদ দিলাম, প্রাণী ওগুলো বাদ, তোমার নর্মালি মানুষ বা কাউকে ফ্রেন্ড, হ্যাঁ শিক্ষক, ভাই বোন, মা বাবা, যে কাউকে কষ্ট দিছো বলে যদি মনে হয়ে থাকে, নিজ দায়িত্বে ক্ষমা চেয়ে নিবা। হ্যাঁ, নিজ দায়িত্বে ক্ষমা চেয়ে নিবা, এইটা মহৎ গুণ, বুঝছো? ক্ষমা চাওয়াটা কিন্তু খারাপ না। তুমি ভুল করলে একটা সরি বলতেই পারো। এটার ফলে তোমার দেখা যাবে ওই মানুষটা যদি তোমার প্রতি মনে কোনো কষ্ট রেখে থাকে, চলে যাবে। আর মনে রাখবা, যদি কষ্টটা দিয়ে থাকে, এইটার ফল তুমি পাবা। আমার নিজের জীবনে আমি অনেকজনকে এরকম দেখছি, পরিশ্রমী প্রচুর কিন্তু অহংকারে ভরপুর, শেষ পর্যন্ত মারা খাইছে, বুঝছো? এখন এখন কেউ চিনেও না, গনেও না। এক সময়ের ক্লাস টপার, এখন কেউ চিনে না, কারণ তার ভিতরে অহংকারিত্বটা ছিল। তো সবসময় আমি চেষ্টা করি যে সবার সাথে মিলেমিশে চলার। হ্যাঁ, আমি তোমাদের প্রতি এটা রিকোয়েস্ট রাখবো, অনুরোধ রাখবো, বা এটা আমার উপদেশ থাকবে যে তোমরা চেষ্টা করবা সবাই সবার সাথে মিলেমিশে চলার, সবাইকে সম্মান করার, রেসপেক্ট করার, ছোটদেরকে স্নেহ করার, কখনো কাউকে কষ্ট না দেওয়ার। শুধু মানুষকে না, আল্লাহর যে কোনো সৃষ্টিকে, ইভেন কোন একটা গাছকে, গাছকেও, গাছে মানে অনেক সময় আসে না যে ছেলেরা গাছে দুম করে একটা ঘুষি মারে দেয়, সেই দরকার নাই ভাই। এই সময় অন্তত পক্ষে করিও না, ঠিক আছে? যেন কোনো কষ্ট কেউ না পেয়ে থাকে। তো এইটাই। আর আরেকটা হচ্ছে, সৃষ্টিকর্তার কাছে চাইতে হবে। এটা গেল সৃষ্টির আহ সৃষ্টিকর্তার সৃষ্টির সেবা করা বা ওইটার প্রতি যে দায়িত্ব, ওইটা পালন করা। আরেকটা হচ্ছে সৃষ্টিকর্তার কাছে চাইতে হবে। তোমার নিজ যে যে ধর্মেরই হয়ে থাকো, নিজের সৃষ্টিকর্তার কাছে চাইবা, বেশি বেশি করে চাইবা। মুসলিম হয়ে থাকলে যত ইবাদত করা যায় সব করবা, নফল ইবাদত করবা। কান্না আসলে নামাজ পড়বা, নামাজে কান্না করবা, বুঝছো? তো এই আর কি, এগুলো ফলো করার চেষ্টা করবা, তাহলে আর কি দেখবা যে ইনশাল্লাহ ভালো কিছু হবে। তো এই তো, এগুলাই কথা বলা ছিল। আমি মন থেকে দোয়া করি আমার এই, যারা হচ্ছে আমার এই ক্লাসটা যারা করছো আর কি, আমার বিশ্বাস যে তোমরা এই টপিক গুলা লিখে নিছো, যা যা বলছি এখানে তোমাদেরকে। আহ আচ্ছা, এখানে লাস্ট টপিক হচ্ছে ইনসুলিন বলছিলাম, ইনসুলিন। তো এই আর কি, এইগুলা হচ্ছে তোমরা যদি লিখে থাকো, একটু মেরি আওয়ার ফেসবুক গ্রুপে একটু পোস্ট করে দিও, এখানে আমরা অ্যাপ্রুভ করে দিব। পারলে এই ভিডিওর লিঙ্কটা ওইটার কমেন্টে দিয়ে দিও, ঠিক আছে? তো যাই হোক, এখন আমার কথা যেটা, যে যারা এই ক্লাসটা করছো, ইনশাল্লাহ ইনশাল্লাহ তোমার A to Z একটা রিভিশন হয়ে গেছে, A to Z রিভিশন ডান, ইনশাল্লাহ। এবং এইটার ফলে তোমার একটা যে কনফিডেন্স তৈরি হয়েছে, এইটাই তোমার ইনশাল্লাহ চান্স পাওয়া হবে, বুঝছো? এখান থেকে কমন একটা নাও আসুক, তারপরেও তুমি পারবা, এটা আমার বিশ্বাস যে তুমি ইনশাল্লাহ তারপরেও পারবা। কারণ তোমার ভিতরে ওই কনফিডেন্সটা আমি তৈরি করে দিচ্ছি, যারা আমার এই ক্লাসটা মনোযোগ দিয়ে করছো। তো এই আর কি, এটা গেল বোটানি নিয়ে। ইনশাল্লাহ চেষ্টা করবো জুলজি সহ বাকিগুলা দেওয়ার। তোমরা দোয়া করো ভাই যেন সুস্থ থাকি, ভাই যেন তোমাদেরকে দিতে পারি। এই আর কি, ভাইয়ের জন্য বেশি বেশি দোয়া করবা। তোমাদের জন্য অনেক অনেক দোয়া রইলো। এবং আমার এই ক্লাসটা যারা করছো, মন থেকে দোয়া করি, ভিডিওতেই বলে দিচ্ছি, মন থেকে দোয়া করি তোমরা চান্স পেয়ে যাও। এবং যারা চান্স পাবা, আমাকে কিন্তু রেজাল্ট জানাবা, আমার এই ক্লাস করে থাকলে সেটা জানাবা। এইটা ভালো লাগে, কনফিডেন্স পাই আমি নিজেও, এবং হচ্ছে মানে মোটিভেশন পাই, সোজা কথা, বুঝছো? তো এই আর কি। তো যেটা বলার যে সবার জন্য অনেক অনেক দোয়া রইলো, অনেক অনেক শুভকামনা রইলো। ইনশাল্লাহ তোমরা ভালো করবা, ভরসা রাখো।
আর যে কথাগুলো বললাম ওগুলো মেনে চলার চেষ্টা করবা, যেগুলো বললাম আর কি। তো এটাই, বেস্ট অফ লাক। আজকের মতো এইটুকুই। তাহলে যাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ঠিক আছে, তাহলে আহ কাটিয়ে দিচ্ছি। প্রায় 1 ঘন্টা 49 মিনিট হয়ে গেছে।